ওকে, সো হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সবাই। আমি হাসান আপনাদের সাথে চলে আসলাম। আজকে আইএলটিএস স্পিকিং পার্ট 3, মানে আমাদের শেষ ক্লাস আইএলটিএস স্পিকিংয়ের। আমার যারা অনলাইন বিআইপি আইএলটিএস কোর্সের 112তম ব্যাচের, তাদের আজকে আইএলটিএস স্পিকিং শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা খুব স্পেশালি কিছু জিনিস শিখব। এর আগে আমরা স্পিকিং পার্ট 1 খুব সুন্দর করে শিখে আসছি। তারপর স্পিকিং পার্ট 2 স্পিকিং পার্ট 2তে আমি প্রায় 3 ঘন্টা আমি আপনাকে বুঝাইছি 2টা ক্লাসে। আর আজকে আমরা পদার্পণ করলাম স্পিকিং পার্ট 3। দেখেন যে আপনার যদি স্পিকিং পার্ট 1 এবং স্পিকিং পার্ট 2 মনের মতো না হয়, সো ইউ হ্যাভ দ্য স্টিল চান্স টু গেট এ ব্যান্ড 7 ইন আল স্পিকিং টেস্ট, যদি আপনার স্পিকিং পার্ট 3 ভালো হয়। ঠিক আছে? তাহলে আজকে আমি বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারা সবাই জানেন আমি বেসিক, মানে একদম জিরো লেভেল থেকে আমরা কোন লেভেলে যাই, হাইয়েস্ট লেভেলে, যাতে প্রত্যেকটা জিনিস আপনি ভালো করে বুঝতে পারেন, বলতে পারেন। এবং এই অনুপাতে যদি আমি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি হল অফ করে বলতে পারি যে ইনশাল্লাহ আপনি ভালো একটা স্কোর করবেন এবং সারা জীবন এই রুলসটা যেন আপনার মাথার ভিতরে থাকে। আর আজকের ক্লাসে আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট 3 নিয়ে, তার বিভিন্ন অংশ, বিভিন্ন টেকনিক নিয়ে, এবং সর্বোচ্চ 3টা টেকনিক আমি প্রদান করব। এবং সেখান থেকে আমি বলে দেবো কোন টেকনিকের সাহায্যে আপনারা সবসময় কথা বলবেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আসুন আমরা হাতে কলমে শিখি যে কীভাবে স্পিকিংয়ের লাস্ট পার্ট 3 এখানে আপনি সুন্দর করে বলবেন। আরেকটা জিনিস আপনারা শুনবেন, দেখবেন যে আইএলটিএস স্পিকিং পার্ট 3 হচ্ছে শেষ পার্ট। আর আমাদের হিউম্যান মাইন্ড কিন্তু সবসময় শেষ জিনিসটাকে সবচেয়ে বেশি ফলো করে। আর সেজন্য আমি বলছিলাম, আপনার যদি স্পিকিং 1 এবং স্পিকিং 2 যদি আপনার কী হয়, একান্ত খারাপ হয়ে যায়, আপনি মন ঘাবড়াবেন না। মনে রাখবেন, শেষ ভালো যার, সব ভালো তার। সো শেষ পর্যায়ে ভালোভাবে আনসার বুঝে তারপর সুন্দর করে সুসংগঠিতভাবে ভালো করে ডেভেলপ করে আপনার আনসারগুলো দেন, দেখবেন যে আপনি স্পিকিংয়ে ব্যান্ড 7 নিয়ে আসতেছেন। ওকে, সো আই হোপ আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। তো আজকে ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। বলেন তো কী নিয়ে আলোচনা করব আজকে ক্লাসে আমরা? ইয়েস, আজকে আমরা স্পিকিং পার্ট 3 নিয়ে আলোচনা করছি। কেমন? তো স্পিকিং পার্ট 3তে আমরা কী কী নিয়ে আলোচনা করছি দেখেন আপনারা। যখন আপনার স্পিকিং পার্ট 2 শেষ হয়ে যাবে, তখন এক্সামিনার একটা কথা বলবে, সেটা হচ্ছে, নাও we have just been talking about the topic of special occasions, and I'd just like to ask you one or two more general questions related to this. First of all বলে উনি আপনাকে প্রশ্ন করা আরম্ভ করবেন। ধরেন আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 2 কিউ কার্ড যেটাকে আমরা বলি, সেখানে ধরেন আপনার আসলো হচ্ছে গিয়ে ডিসক্রাইব এন ইভেন্ট। তাহলে পার্ট 3তে গিয়ে আপনি ইভেন্ট রিলেটেড যে ধরনের কোয়েশ্চেনগুলো আছে, ফলো আপ, ডিসকাশন বেসড, সেই জিনিসগুলো আপনাকে কী করা হবে, এখানে জিজ্ঞেস করা হবে। এখানে আপনাকে 4টা, 6টা, 8টা, ইভেন 12টা পর্যন্ত কোয়েশ্চন আস্ক করা হতে পারে। তবে এখানে মেইন অফিসিয়াল নিয়ম অনুযায়ী 6টা থেকে 8টা অথবা 4টা থেকে 8টা পর্যন্ত কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়, মাঝে মাঝে একটু বেশি করা হয়। সো ডিয়ার স্টুডেন্টস, দেখেন আমরা যদি একটু সামনের দিকে যাই, আপনারা সবাই জানেন যে আমাদের মেইন আইএলটিএস স্পিকিংয়ের ডিউরেশনটা হচ্ছে কত, 11 to 14 মিনিটস। এটা জানেন না আপনারা সবাই? ইয়েস, 11 to কত, 14 মিনিটস। তো এই 11 to 14 মিনিটস দেখেন যে পার্ট 1-এ আমাদের সময় কতটুকু, 4 to 5 মিনিটস। আর এখানে আপনাকে আস্ক করা হবে 10 to 12 কোয়েশ্চেন্স। কয়টা কোয়েশ্চেন আস্ক করা হয়? 10 to 12 কোয়েশ্চেন্স। আর পার্ট 2-তে 3 থেকে 4 মিনিট এখানে আপনাকে কী নিয়ে আলোচনা করা হবে, টপিক কার্ড, একটা কিউ কার্ড দেওয়া হবে। এটাকে আমরা আইএলটিএসের ভাষায় টপিক বলে, টপিক কার্ড। বাট আমরা উপমহাদেশ, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আমরা বলি এটাকে কিউ কার্ড। আর পার্ট 3-তে সেম পার্ট 1-এর মতো 4 to 5 মিনিটস যাবে, এবং এক্সামিনার উইল আস্ক ইউ 4 to 8 কোয়েশ্চেন্স। সামটাইমস ইটস মোর দেন 8 or 10 or 12 কোয়েশ্চেন্স। ওকে, সো এই জিনিসগুলো আমরা জানি, প্রথম ক্লাস থেকে এগুলো দেখে আসছি। এখন আমরা সামনের দিকে একটু যাই, যেমন পার্ট 3 কোয়েশ্চেনটা কীরকম থাকে আমরা যদি একটু দেখে নেই যে কীরকম থাকতে পারে। যেমন দেখেন যে এইটা হয়তো আপনার চোখে একটু কম লাগতে পারে, বাট আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাকে। যেমন এইগুলো পার্ট 1, এই যে উপরে যেগুলো আমি 4টা কোয়েশ্চেন এখানে নিয়ে আসছি, তবে এখানে 4টা না, এখানে 10টা থেকে 12টা কোয়েশ্চেন আস্ক করতে পারে। সো এটা একটা কেমব্রিজ বইয়ের স্যাম্পল আমি নিয়ে আসছি আপনার জন্য। এটা হচ্ছে পার্ট 2, ওই যেটা হচ্ছে আমাদের গিয়ে কি এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই যে কিউ কার্ড যেটাকে আমরা বলি সেইটা। তারপর দেখেন যে কিউ কার্ডটা আসছে ডিসক্রাইব এন ওপেন এয়ার স্ট্রিট মার্কেট নিয়ে। তো এখানে যতগুলো প্রশ্ন করা আছে
সবগুলাই ওই যে শপিং অ্যাট মার্কেটস, শপিং ইন জেনারেল এই রিলেটেড, মানে ওই স্ট্রিট রিলেটেড, মার্কেট রিলেটেড কোয়েশ্চেন্সগুলো এখানে পার্ট 3-তে আপনি পাবেন। যেমন এখানে 4টা কোয়েশ্চেন, এখানে হচ্ছে আরও 3টা কোয়েশ্চেন, সর্বমোট এখানে 7টা কোয়েশ্চেন্স করা আছে। তো এইগুলোর আপনি উত্তর দিতে হবে পার্ট 3-তে। আসো যে এখন পার্ট 3 আনসার দেওয়ার সময় আমাদের কিছু কিছু জিনিস মাইন্ডে রাখতে হবে। এগুলো যদি আপনি মাইন্ডে রাখেন তাহলে অবশ্যই আপনার জন্য বেশ ভালো হবে, কারণ একটু পরে গিয়ে আমাদের কাজে লাগবে যখন আমি আপনাকে টোটাল জিনিসটা সিনারিওটা শেখাবো। যেমন লিঙ্কিং ওয়ার্ডগুলো কোনগুলো আছে, যেমন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে কোহেসিভ ডিভাইসেস। ওয়েট, আমি একটু পরিষ্কার করি জিনিসটা, তাহলে আপনার জন্য বেশ ভালো লাগবে। যে এটা এখানে নেই, ওয়েট একটু বড় করি তাহলে জিনিসটা ওকে। সো এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইসেস, যেগুলো সম্বন্ধে আপনারা একটু অবগত আছেন। তারপরে আমি আপনাদের করে দিচ্ছি যে কোনটা কোন রকম আপনারা ব্যবহার করবেন না করবেন সেই অনুযায়ী। যেমন এখানে ধরুন যে ওভারভিউ বলার জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করব ওভারঅল জেনারেলি। তো এইগুলা কিন্তু আমি একটা ক্লাসে সম্পূর্ণ বুঝাইছি, আমি জাস্ট আপনাকে একটু রিবেক করাচ্ছি আর কি, অন্য কিছু না, রিবেক কিন্তু, হ্যাঁ। সো এটা রিবেক করাচ্ছি। সো আমি যদি আপনাকে এখানে একটা জিনিস বলি, যেমন ওভারভিউ বলার জন্য আমি সবচেয়ে বেশি ইউজ করি ওভারঅল, জেনারেলি, জেনারেলি স্পিকিং, ইন জেনারেল, এইগুলা। আরও এগুলা ইউজ করতে পারেন আপনারা। ওভারভিউ মানেটা কি? একটা সামারি দেওয়া বা একটা সারাংশ বলা, বাংলাতে আমরা যেটা বলি সেইটা। আর এইগুলো হচ্ছে ওপেনিংয়ের জন্য। সো ওপেনিংয়ের জন্য আপনারা দেখেন যে রিগার্ডিং বলতে পারি, কনসিডারিং বলতে পারি, মুভিং ইনটু, স্পেসিফিক্যালি, টু বি স্পেসিফিক, রিসার্চ হ্যাজ ফাউন্ড, এভাবে আমরা শুরু করতে পারি ওপেনিংটা। তারপরে আপনি দেখেন যে সিকোয়েন্স, ফার্স্টলি, সেকেন্ডলি, এগুলো আজকে কাজে লাগবে। লাস্টলি, ইনিশিয়ালি, ইমিডিয়েটলি, ডিউরিং, সাইমultaneously, ফলোয়িং দিস, এগুলো আজকে কাজে লাগবে। আর নতুন কোনো জিনিস যদি আমরা যোগ করি, এডিশনালি, এইটা কাজে লাগবে আজকে, দেখবেন। ফার্দার মোর ওভার, এগুলো সব আছে কিন্তু আজকে, হ্যাঁ। তো আজকে মোস্ট ইন্টারেস্টিং একটা কাজ হচ্ছে যে এইগুলার কেমনে ব্যবহার ভিডিও সেইটাও আপনারা জানবেন। আর এই যে দেখেন যে এগুলো হচ্ছে কম্পারিজন, যেগুলো অলরেডি আমি আপনাদের একটা ক্লাসে খুব সুন্দর করে শিখাইছিলাম। আর এটা হচ্ছে কন্ট্রাস্ট রিলেটেড। কন্ট্রাস্ট হচ্ছে যে যেমন আগে আপনি পজিটিভ বললেন, এরপর পরেই আপনি যদি নেগেটিভ কথা বলতে চান তাহলে কন্ট্রাস্ট রিলেটেড জিনিসগুলো ব্যবহার করতে পারেন। যেমন অল্টারনেটিভলি, অন দ্য কন্ট্রারি, ইন বাই কন্ট্রাস্ট, যেগুলো আছে আর কি ওইগুলো, অন দ্য আদার হ্যান্ড, কনভার্সলি, নেভারদালেস, এগুলো জেনে রাখা ভালো, কারণ এগুলো রিডিংয়েও কাজে লাগে অনেক সময়। ওকে। সো এরপরে দেখেন যে এই যে রিজাল্ট রিলেটেড যে জিনিসগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন, রিজাল্ট রিলেটেড এগুলো হচ্ছে আমাদের কজ অথবা ইফেক্ট, মানে ফলাফল আর কি। তো আমরা ইউজ করতে পারি দাস, দেয়ার ফর, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স, এগুলো কিন্তু আমরা রাইটিংয়েও ব্যবহার করছি, ব্যবহার করে আসছি না? ইয়েস। তারপরে দেখেন যে আপনি ইমফাসিস, কোনো একটা জিনিসের উপর যদি আমরা বিশেষ জোর প্রদান করি তাহলে অ্যাবাভ অল, ইন পার্টিকুলার, স্পেশালি, অ্যাবসোলিউটলি, এই যে অ্যাবসোলিউটলি দিয়ে আজকে কথা বলবো, একটু পরে আমাদের একটা আনসার আছে, অনেকগুলো আনসার এভাবে বলবো আমরা, প্রিসাইজলি, শিওরলি। তো এইগুলা আপনারা মাইন্ডে রাখবেন, কারণ অলরেডি আপনারা এটা জানেন, আমি বলার আর কোনো জিনিস নাই, কারণ এটা নিয়ে একটা ক্লাসই চলছিল আমাদের প্রায় 20 মিনিটসের মতো, এটা বুঝাইছি আমি। আর ইলাস্ট্রেশন মানে হচ্ছে এক্সাম্পল। আপনি যখন কোনো একটা এক্সাম্পল দিবেন তখন আপনি বলতে পারেন অ্যাজ অ্যান এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, এই যেগুলো আছে, যেমন টু সাইট অ্যান এক্সাম্পল। সো এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ক্লারিফিকেশন। তারপরে হচ্ছে ইউজফুল ফ্রেজেসগুলো, যেগুলো আমি বুঝাইছি এর আগের ক্লাসগুলোতে, আপনারা সবাই জানেন যে আগের ক্লাসগুলোতে কোন কোন জিনিসগুলো নিয়ে আমি করছি সেই জিনিসগুলো। ওকে। সো এবার আসুন আমরা পরবর্তীতে চলে যাই। আমরা পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা পার্সোনাল প্রিফারেন্স, এই যে ফ্রেজেসগুলো, পার্সোনাল অপিনিয়নগুলো আমরা কেমনে দিতে পারি। দেখেন যে এখানেও আমাদের রাইটিংয়েও ছিল এইটা, এবং আমাদের স্পিকিংয়েও এটা থাকবে। কারণ স্পিকিংয়ে বিশেষ করে পার্ট 3-তে অনেক সময় ডু ইউ থিঙ্ক দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, তো ওই সময় নিজের কি দিতে হবে, অপিনিয়ন। তবে এখানে আমি সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা আমি দেখাচ্ছি, যেমন ইন মাই অপিনিয়ন, ইন মাই ভিউ, ইন মাই এক্সপিরিয়েন্স, এগুলো বলি। পার্সোনালি স্পিকিং, ফ্রম মাই পার্সপেক্টিভ বা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ইট সিমস টু মি দ্যাট, ঠিক আছে, মাই পার্সোনাল ভিউ, অপিনিয়ন ইজ দ্যাট, আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট, আই উড আর্গু দ্যাট, এইটা দ্বারাও পার্সোনাল, যেমন আই উড আর্গু দ্যাট দিয়ে আজকে আমাদের একটা আনসার বানানো আছে, একটু পরে আপনারা দেখবেন, সেইটা আমি আপনাকে দেখাবো। এরপরে আসেন যে জিনিসটা আমি আপনাকে জিজ্ঞেস করবো, স্ট্রং অপিনিয়ন। স্ট্রং অপিনিয়ন যেমন
স্ট্রং অপিনিয়ন মানেটা কি? কে বলতে পারবেন স্ট্রং অপিনিয়ন মানেটা কি? হ্যাঁ, স্ট্রং অপিনিয়ন মানেটা হচ্ছে গিয়ে ওকে, আমি এটা ছোটো করি। ইয়েস, স্ট্রং অপিনিয়ন মানেটা কে বলেন তো? মানে যে কোনো একটা জিনিস আপনি যদি কী করেন বলেন তো সবাই, মানে শুধু এটাই সিলেক্ট করেন, যেমন এগ্রি ওর ডিসএগ্রি নিয়ে আপনি কথা বলবেন, শুধু এগ্রি সিলেক্ট করেন, ওইটাকে স্ট্রং অপিনিয়ন বলে। যে কোনো একটা সাইড সিলেক্ট করার নামটা হচ্ছে গিয়ে কি স্ট্রং অপিনিয়ন। যেমন আপনি রাইটিংয়ে দেখে আসছেন এই জিনিসগুলো আমরা ইউজ করি। এই যেমন এখানেও বলতে পারবেন যদি এরকম এগ্রি ও ডিসএগ্রি দিয়ে আপনাকে কথা বলা হয়, সেই জন্য আপনি এগুলো ইউজ করতে পারবেন। সো এবার আসো, যেমন ওই যে আমি আসি এইখানে আমি সুন্দর করে দেখাই এগ্রিমেন্ট আপনি কেমনে বলতে পারেন এগ্রিমেন্টগুলা। এগ্রিমেন্ট বলেন তো। যেমন আই কোয়াইট এগ্রি দ্যাট, আই স্ট্রংলি ফুললি এগ্রি দ্যাট, দ্যাটস মাই ভিউ এক্স্যাক্টলি, এভাবে বলে আপনি বলতে পারবেন আই এগ্রি উইথ দ্য ভিউ অপিনিয়ন দ্যাট, আই অ্যাপ্রুভ দ্য আইডিয়া, আই এম ইন এগ্রিমেন্ট, আই কনসেন্ট দ্যাট। এগুলোর যে কোনো একটা দ্বারা আপনি আপনার এগ্রিমেন্ট বলতে পারেন। আবার দেখেন যে ওই পাশে ডিসএগ্রিমেন্ট আপনি কেমনে বলতে পারেন আই ডিসএগ্রি উইথ দ্য অপিনিয়ন দ্যাট, আই স্ট্রংলি টোটালি কমপ্লিটলি ডিসএগ্রি দ্যাট, এরকমভাবে বলতে পারেন। আই কোয়াইট অপোজ উইথ দ্য অপিনিয়ন দ্যাট, মাই ওন ওপিনিয়ন কন্ট্রাডিক্টস। এভাবে বলে আপনি আপনার ডিসএগ্রিমেন্টটা কী করতে পারবেন, শো অফ করতে পারেন। এরপরে আসেন, যেমন আমি আরও কিছু জিনিস দেখাই আপনাকে, এগুলো আগেও দেখাইছিলাম। যেমন পার্শিয়াল এগ্রিমেন্ট কেমনে করবেন, তারপর এক্সপ্রেসিং টাইমগুলো কেমনে করবেন, যেমন দেন, নাও, অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ, ইন দ্য পাস্ট, ফিউচার, হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, এভাবে আপনি বলতে পারেন। আর আস্ক ফর রিপিটেশন, মানে রিপিটেশন যদি কোনো একটা সময় হয়, এইটা নিয়ে আমি এখানে সুন্দর করে বলছি। যেমন ধরেন কোনো একটা জিনিস আপনি আবার চাচ্ছেন, মানে আপনি হয়তো অন্যমনস্ক ছিলেন অথবা বুঝতে পারেন নাই, তখন আপনি স্পিকিংয়ে বলতে পারেন এভাবে, সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। তো সবচেয়ে ভালো এটা কুড ইউ সে, অথবা কুড ইউ রিপিট দ্য এগেইন, অথবা এভাবে বলতে পারেন কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ। এখানে আরও জিনিসগুলো আছে, আপনারা পড়ে নেবেন, কারণ এইটা আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করছি, সেজন্য বলছি। তো এইটা কিন্তু আপনি না বললে ভালো, কি এইটা কথা না বললে ভালো, না বললে কি ভালো। আর যদি বলেন তাহলে পার্ট 3-তে বলবেন। কোন পার্টে বলবেন? পার্ট 3-তে, নট ফর পার্ট 1। পার্ট 2-তে আর বলার সুযোগ নাই, কারণ এখানে তো সব কিছু আপনার সম্মুখে দেওয়া হবে। কিন্তু পার্ট 1-এ বলেও এই কথাটা বলবেন না, ঠিক আছে? কারণ এই কথাটা বললে এক্সামিনার মনে করে কি আপনার লিসেনিং খারাপ আছে, আপনি লিসেনিং ধরতে পারেন না। তো আপনি হ্যাভ এ ক্লিয়ার মাইন্ড, আপনার মাথাটা একটু পরিষ্কার রাখবেন, প্রশ্নটা কী করছে সেইখান থেকে, প্রশ্ন থেকে কিওয়ার্ডস নিয়ে ওইটা নিয়ে আপনি কথা বলা আরম্ভ করবেন, তাহলে ইজিলি ব্যান্ড 7 পাবেন। এবং আপনি যে কথাগুলো বলবেন এগুলা কি রেলিভেন্টও থাকবে। ওকে, তাহলে এই জিনিসগুলো আপনারা পড়বেন। যেমন স্পেকুলেশন করলে আপনি কেমনে কথা স্পেকুলেশন মানেটা কি, ইমাজিন করে কোনো একটা জিনিস বলবেন আর কি, সেই জন্য। আর ইমপার্সোনাল অপিনিয়নগুলো এগুলো সব দেখে নেবেন, আমি আর এগুলা নিয়ে আপনাকে আর কথা বাড়াচ্ছি না। আচ্ছা, এইটা হচ্ছে আমরা পার্ট 3-তে এখন আমরা চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা কোথায় চলে যাচ্ছি বলেন তো? পার্ট 3-তে। আসো, পার্ট 3-তে যাওয়ার আগে আমি কিছু টাইপস দেখাবো। এই টাইপসগুলো একটু মাথায় নিতে হবে, কারণ এই টাইপসগুলো যদি আপনি মাথায় নেন তাহলে দেখবেন যে আপনার জন্য বুঝতে অসুবিধা, মানে বুঝতে অনেক ভালো হবে, এবং আপনি অনেক সুন্দর করে আপনার আনসারটা ডেভেলপ করতে পারবেন। এই টাইপসগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তো মনে না রাখলেও চলবে, ইট ডাজন্ট ম্যাটার। তো সবসময় এই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। যেমন প্রথম যে টাইপসটা আমি বলবো যে পার্ট 3 টাইপসটা আমি ফার্স্টটা টাইপসে বিভক্ত করছি। এবং এই টাইপসগুলো কী কী আমরা যদি দেখি, একটা হচ্ছে সাজেশন বেসড কোয়েশ্চন, পরেরটা হচ্ছে প্রেডিকশন বেসড কোয়েশ্চন, এরপরটা হচ্ছে ডিসক্রাইব চেঞ্জ বেসড কোয়েশ্চন, এরপরে হচ্ছে কম্পেয়ার বেসড কোয়েশ্চন, কম্পেয়ার করতে হবে। নাম্বার 5 লাস্ট ওয়ান হচ্ছে অপিনিয়ন বেসড কোয়েশ্চন। তো এখানে সবচেয়ে পপুলার কোনটা আমি বলবো, এখানে মোটামুটি সবগুলোই এই যে আপনাকে যে কোয়েশ্চন করা হবে না, 6টা করা হোক, 8টা করা হোক, আর 10টা করা হোক, আর 12টাই করা হোক, মোটামুটি সবগুলো এই সম্বন্ধে তারা বলে ফেলে আর কি। তো আপনি এটার সিনারিও বুঝতে হবে যে কোন সিনারিতে আপনাকে বলছে। যেমন ডু ইউ থিঙ্ক অথবা শুড দ্বারা যদি প্রশ্ন করে, ডু ইউ থিঙ্ক অথবা কী দ্বারা, শুড দ্বারা, তাহলে অবশ্যই আপনি আপনার কী দিবেন, অপিনিয়নটা কী দিতে হবে, আপনাকে দিতে হবে। আর কম্পেয়ার, দেখবেন যে একটার সাথে আরেকটা যদি কম্পেয়ার করে, দেন অথবা রেদার দেন এগুলা দিয়ে,
তাহলে একটা কম্পেয়ার। আর চেঞ্জ হুবহু তারা ডাইরেক্ট চেঞ্জ বলে ফেলে। চেঞ্জ হুবহু কী বলে ফেলে তারা? ডাইরেক্ট বলে ফেলে। প্রেডিকশন মানে ফিউচার বলবে। কি বলবে এখানে? ফিউচার। উইল দিয়ে কথাটা বলবে। কি দিয়ে কথা বলবে? উইল দিয়ে। সো একদম ইজি, তাই না? আর সাজেশন এইটা বুঝতে অনেক সময় ইজি, মানে প্রবলেম হয় সাজেশন। এটা মেইনলি হোয়াট অথবা হাও আছে না, এইগুলো দ্বারা প্রশ্ন করা হয়। তো এইগুলো দ্বারা যদি প্রশ্ন করলে আপনারা আপনাদের কি দিবেন? সাজেশনটা দিবেন। এখন আসো যেমন আমরা কেমনে এই জিনিসগুলো বলতে পারি, একটা কোয়েশ্চন প্রম্পটগুলো আমরা দেখে নিই। যেমন সাজেস্ট বেস, এই যে অনলাইন ক্লাসের ছাত্রদের আমি করছি দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ দয়া করে আপনার মাইক্রোফোনটা মিউট করো, প্লিজ মিউট করো, মিউট আপনার জন্য মিউট করেন মাইক্রোফোন। সালবিয়া জান প্লিজ দয়া করে মিউট করেন। ওকে, সো সাজেশন বেস, এই যে আমি বললাম যে হাউ দ্বারা প্রশ্ন করছে হোয়াট হু। যেমন একটা প্রশ্ন যদি আমি পড়ি, এই যেমন এইটা, হাউ ক্যান পিপল লিমিট দেয়ার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট। তো এটা হচ্ছে সাজেশন চাইছে, সো আপনি আপনার কয়েকটা সাজেশন দিয়ে দিবেন, দ্যাটস অল। দুইটা, যেমন ফার্স্ট অফ অল আর সেকেন্ডলি বলে আপনি দুইটা সাজেশন দিয়ে দিলেন, এগুলো আবার এক্সপ্লেনেশন করবেন। তারপর দেখেন যে প্রেডিকশন মানে প্রেডিক্ট বেস, এটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। যেমন এখানে আমি তিনটা প্রশ্ন দিয়েছি, কিন্তু তিনটা প্রশ্নই দেখেন যে ফিউচার নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে? ফিউচার। যেমন আমি যদি বলি প্রথমটা, ইন দ্য ফিউচার উইল অল এডুকেশন বি অনলাইন, মানে সকল এডুকেশন কি অনলাইনে চলে যাবে? তো এটা অবশ্যই যাবে না, কারণ স্পেশালি মেডিকেল রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড জিনিসগুলো কি অনলাইনে হবে? কখনো হবে না। সো আপনি নাবোধক দিয়ে আপনি আপনার কি দিতে পারেন? আনসারটা লিখতে পারেন। বুঝতে পারছো? এবার আসো আমরা পরেরটায় যাই। যেমন আমি যদি আপনাকে এখানে একটা কোয়েশ্চেন যদি বলি, যেমন এই একটা কোয়েশ্চেন আমি আপনাকে বললাম, হোয়াট অ্যাবাউট দ্য ফিউচার, মানে ফিউচারিস্টিক রিলেটেড। ফিউচারে কী হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক শপিং উইল বি লাইক ইন দ্য ফিউচার? হ্যাঁ, ভবিষ্যতে শপিংটা কীরকম হতে পারে? তো এই প্রশ্নটা আপনি সবচেয়ে ভালো, যেহেতু ফিউচার, তাহলে আপনি কোন টেন্সে দিলে ভালো? সবচেয়ে ফিউচার টেন্স দিয়ে। তো আপনারা সবসময় একটু দেখবেন যে কোন টেন্সের সাহায্যে আমাকে প্রশ্ন করছে। তো যে টেন্সের সাহায্যে আপনাকে প্রশ্ন করবে সেই টেন্স অনুযায়ী যদি আপনি বলেন, তাহলে দেখবেন যে আপনি গ্রামাটিক্যাল অ্যাকুরেসি যেটা আছে, গ্রামাটিক্যাল যেখানে, ওইখানে আপনি নাম্বার হারাবেন না কিন্তু। ঠিক আছে, মানে আপনার গ্রামার কথাটা বলা এক্স্যাক্টলি ঠিক থাকবে। এটাই হচ্ছে বেন সেভেনের নিয়মে, এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট বলা। সো এখানে দেখো যে আমি যদি এই কথাটা বলি, আনসারটা যদি এরকম বলি, দেখো সবাই, ইন দ্য ফিউচার ওয়েল আই গেস শপিং উইল কন্টিনিউ টু চেঞ্জ। তো প্রথমে আমি বললাম যে শপিং কন্টিনিউ চেঞ্জ হবে। ফর ওয়ান থিং আই এম শিওর দেয়ার উইল বি মোর অনলাইন শপিং। হ্যাঁ, অনেক অনলাইন শপিং চলে আসবে। আই মিন ইউজিং দ্য ইন্টারনেট টু শপ। হ্যাঁ, পিপল উইল বি এবল টু শপ ফ্রম হোম ইউজিং দেয়ার কম্পিউটার্স। I think that's already happening now, so it will probably increase in my opinion. লাস্টেও আমার অপিনিয়নটা দিলাম যে এটা খুব বেশি বাড়তে পারে। তো দেখো যে এই কথাটা আমি কিভাবে বলছি, দেখেন যে এই যে উইল দ্বারা বলছি, তারপর উইল বি লাগাইছি, প্রবাবিলিটি বুঝাইছি আর কি, আবার উইল বি লাগাইছি, এবং লাস্টেও আবার কি বলছি আমি? উইল দিয়ে লাগাইছি। তাহলে আপনার জন্য কি এই কথাটা বলা খুব কষ্টকর কোনো কিছু হয়েছে? আসলে কষ্টকর না। জাস্ট আপনি প্রশ্নটা দেখবেন যে কোন অ্যাঙ্গেলে আপনাকে করা হয়েছে, এবং সেই অনুযায়ী আপনি কী দেবেন? আপনার আনসারটা দেবেন। ওকে, সো এবার আসো আমরা ডিসক্রাইব চেঞ্জ, একটু চেঞ্জ বেসড কোয়েশ্চনটা আমরা দেখে নিই। যেমন চেঞ্জ বেসড কেমনে করা হয়েছে আপনাকে, যেমন চেঞ্জ আসলে বলে দেওয়া থাকবে। আমি আগেই বলছি তোমাদের, চেঞ্জ ডাইরেক্ট কথাটা কী থাকবে? এখানে বলে দেওয়া থাকবে। আচ্ছা, এখানে হ্যাজ লাইফ মোর ডিফিকাল্ট ওর ইজিয়ার, দেখেন যে থ্যাঙ্কস টু দ্য টেকনোলজি, মানে চেঞ্জ বুঝাইছে, মানে টেকনোলজির সময়। তো এরকম চেঞ্জ দিলে আপনি অবশ্যই চেঞ্জ অনুযায়ী আপনি কথা বলবেন। একটা বা দুইটা চেঞ্জ, একটা দিয়ে বললে, চেঞ্জ দিয়ে বললে হবে। তবে সবচেয়ে ভালো আপনি দুইটা চেঞ্জটা বললেন এবং দুইটা চেঞ্জের একটু এক্সপ্লেনেশন করে বলে ফেললেন, শেষ। এবার আসো আমরা কম্পেয়ার দেখি। কম্পেয়ার তো আর বুঝতে পারছেন, এটা অটোমেটিক আপনি বুঝতেই পারবেন যে কম্পেয়ার কেমনে করা হচ্ছে। এটা দেন, রেদার দেন, এটা ছাড়াও আরও ভাবে এজ এগুলো দ্বারাও কম্পেয়ার করা যায়। আবার দেখেন যে এখানে দেখেন যে মেন এবং উইমেন দিয়ে তারা কেমনে কম্পেয়ার করছে। ডু মেন অর উইমেন মেক বেটার ম্যানেজার্স? তার মানে দুইজনের মধ্যে কে সবচেয়ে ভালো ম্যানেজার হতে পারে। এরপরে দেখেন যে এটা কেমনে করছে। ডু ইয়াং পিপল প্রেফার টু ট্রাভেল মোর দেন ওল্ডার পিপল? এখানে দেন লাগাইছে। তো এরকম দেখলেই আপনি কি করবেন? কম্পেয়ার করে আনসারটা দেবেন। এরপরে দেখেন যে হাউ ইজ শপিং অনলাইন ডিফারেন্ট টু শপিং ইন রিয়েল স্টোর্স?
দুইটা জিনিস বুঝাইছে, অটোমেটিক বোঝা যাচ্ছে অনলাইন আর কি রিয়েল স্টোর্স। তো অনলাইন তো বুঝতেই পারছেন এখন যেটা আমরা করে থাকি, আর রিয়েল মানে হচ্ছে ফিজিক্যাল শপ, আপনি নিজে যাবেন গিয়ে দেখে প্রোডাক্ট করবেন। তো এইগুলোর মধ্যে আপনি কি করেন, একটু আমাদেরকে কম্পেয়ারটা দেখান, তো কম্পেয়ার করে আপনি বলে দিবেন, শেষ। এরপরে আসো গিভ অ্যান অপিনিয়ন, লাস্ট ওয়ান, যেটা নাম্বার 5-এ আমি দেখাইছিলাম আপনাদের। তো এখানে বলছে শুড দ্বারা, এই যে শুড দ্বারা প্রশ্ন করছে, শুড অল স্টুডেন্টস স্টাডি আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। পরেরটা দেখেন, ডু ইউ থিঙ্ক মানি ক্যান বাই হ্যাপিনেস। পরেরটা দেখেন কি বলছে, হাউ ইম্পর্টেন্ট ইজ টেকনোলজি ইন এডুকেশন দিস ডেজ। তো দিস ডেজের এডুকেশন কি সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তো এগুলো সবে আপনি কি দিতে হবে, আপনার অপিনিয়ন। তো অপিনিয়ন দেওয়ার সময় আপনি ইন মাই অপিনিয়ন, অথবা একটু আগে দেখেছিলাম ইন মাই ভিউ, এগুলা দিয়ে অপিনিয়ন দেওয়া আরম্ভ করলেন, অথবা ফ্রম মাই আউন পার্সপেক্টিভ ইজ দ্যাট, অথবা বলতে পারেন অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন দ্যাট, অথবা বলতে পারেন অ্যাজ আই ক্যান সি ইট দিয়ে কথাটা শুরু করতে পারেন। সো এইভাবে বলতে পারেন, দেখবেন যে খুব সুন্দর হবে। ওকে, সো এবার আসো আমরা চলে যাব পরবর্তী, লেটস হাউ উই ক্যান এক্সপান্ড আওয়ার আইডিয়া। অনেক সময় আছে আমরা আইডিয়াটা এক্সপান্ড করতে পারি না। নতুন যারা স্পিকিংয়ে ভর্তি হয়, মনে রাখবেন, ধরো অথবা সে স্পিকিং ক্লাসে বা স্পিকিং ক্লাবে সে নতুন আসছে, তখন দেখবেন যে সে টপিক বলতে পারে, মানে জিনিসটা কি ডাইরেক্ট আনসারটা দিতে পারে, কিন্তু এটাকে বৃদ্ধি করতে পারে না, মানে এক্সপান্ড মানে এক্সটেন্ড করতে পারেন না। তো এই জিনিসটা নতুনদের ক্ষেত্রে বেশি হয়। আস্তে আস্তে যত দিন যায় সে যত অভ্যস্ত হবে তত তার বেশি বাড়বে। কিন্তু আবার অনেকের আছে এই জিনিসটা বাড়ে না, আমি খেয়াল করে দেখছি। কারণ আমি যখন কোনো স্টুডেন্টের, যখন তার কোনো এক্সাম নেই, তখন দেখি যে সে আসলে কতটুকু বলতে পারছে, বা সে কতটুকু জিনিসটা বুঝাইতে পারছে, এক্সপ্লেন করতে পারছে, ওই জিনিসটা আমি দেখি। তো দেখা যায় যে এটা খুব কম স্টুডেন্ট যারা এইরকমভাবে এক্সপান্ড করে বোঝাতে পারে। সেই জন্য দেখবেন যে বেশিরভাগ স্টুডেন্ট ব্যান্ড 7 পায় না, তারা 5.5 অথবা 6.0 পেয়েই শান্তি। এর কারণটা হচ্ছে তারা ওই জিনিসটা এক্সপান্ড করতে পারতেছে না। তো ইনশাল্লাহ ইন দ্য ফিউচার হয়তো বাড়বে এই রেটটা। তো আসো, যেমন আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে আসলাম। তো প্রশ্নের আগে দেখেন যে একটা জিনিস দ্বারা আমরা এক্সপান্ড করতে পারি, তবে এটা আপনি একদিনে হবে না, আপনি প্রতিদিন এই অনুযায়ী, বা 1 মাস 2 মাস 3 মাস সর্বোচ্চ প্র্যাকটিস করতে হবে এই নিয়ম অনুযায়ী। হোয়াই অথবা হাউ দ্বারা কী করবেন আপনি প্রশ্নকে, এটা হচ্ছে আপনি প্র্যাকটিসে শিখতে হবে। এখনই শিখতে পারবেন না, এটা ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে শিখতে মানে আপনি করতে পারবেন। কিসের দ্বারা, হোয়াই এবং হাউ দ্বারা প্রশ্নকে জিজ্ঞেস করবেন। মানে প্রথমত ডাইরেক্ট আনসার দিবেন, পরে এটাকে আরও কিছু এক্সপ্লেন করা লাগবে, ওই এক্সপ্লেনটা আপনার মাথায় নিয়ে আসতে হবে। হোয়াই মানি ক্যান বাই হ্যাপিনেস, হাউ মানি ক্যান বাই হ্যাপিনেস। তো আপনি অটোমেটিক দেখবেন যে আপনার মাথা থেকে কী বের হচ্ছে, আইডিয়া বের হচ্ছে, বলতে পারবেন। সেম জিনিসটা আপনার রাইটিংয়েও করবেন। আমি অবশ্যই রাইটিংয়ে আপনাদের বলে দিছি সব এভরিথিং, নো ওয়ারিজ। এখন আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন আমি বললাম একটা কোয়েশ্চেন বললাম আপনাকে, ক্যান মানি বাই হ্যাপিনেস, টাকা কি সুখ কিনতে পারে? কি মনে হয় সবার, আপনাদের কি মনে হয়, টাকা কি সুখ মানি? আপনারা বলেন তো, আমাকে ছেটে বলেন যে টাকা কি সুখ কিনতে পারে? আপনারা কোনটা চান, টাকা না সুখ, কোনটা চান বলেন তো? হ্যাঁ, অনেকেই দেখছি টাকা চায়, ঠিক আছে না? তারা কি চাচ্ছে, টাকা চাচ্ছেন। ওকে, গুড, ভেরি গুড। আর কে কোনটা চান? যেমন টাকা আজকাল, আপনি কি চান বলেন? 50-50 স্যার। আপনি 50-50? ওকে, 50-50 মানে টাকাও চান, আবার কি চান, সুখও চান। হ্যাপিনেস। হ্যাঁ, দুইটাই চাও, তাই না? থ্যাংক ইউ। আপনি জয়নাব না? কারিমা। কারিমা, ওকে কারিমা, ঠিক আছে কারিমা। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমি আমার মোবাইল এখানে ইয়ে করছি। কেউ একজন আমাকে নক করছে আর কি, তো তাকে একটু আনসারটা দিয়ে দিই, ঠিক আছে? ওকে, সো এখন দেখো যে এই আনসারটা আমি কেমনে বলতে পারি। স্টুডেন্ট, মানে ধরেন স্টুডেন্ট, সাপোজ ধরো আমি একজন স্টুডেন্ট, তো আমি বললাম ওয়েল আই থিঙ্ক এ লট অফ পিপল টেন্ড টু বিলিভ ইট, মানে বেশিরভাগ লোক এই জিনিসটা বিশ্বাস করে। তাহলে দেখেন কেমনে বলছি এই কথাটা আমি, দিস ডেজ ইট সিমস লাইক ফেম অ্যান্ড ফরচুন আর দ্য আলটিমেট গোল ফর মেনি। মানে সবাই টাকা হলে তার ফেম বাড়বে, তার ভাগ্য প্রসন্ন হবে, এবং সবার কাছে নিজেকে অনেক ভাব দেখাবে, তাই না? অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন, এই যে দেখেন যে আমার মতে কি বলছি,
আই ফিল দ্যাট মানি অলদো ইম্পর্টেন্ট টু সাম এক্সটেন্ট, মানে কিছুটা ক্ষেত্রে মানির অবশ্যই দরকার আছে, ইজ নট দ্য কি ফ্যাক্টর হোয়েন ইট কামস টু হ্যাপিনেস, কিন্তু যখন আপনার সুখ অনুযায়ী চলে আসবে তখন কিন্তু এটা আর কাজ করবে না, তখন কিন্তু এটা মেইন ফ্যাক্টর না। যেমন দেখবেন যে অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে, দেখবেন যে সে প্রচুর টাকা, যেমন সে তার একটা জিনিস আছে সেইটাতে খুশি না, সেইটা দিয়ে আরেকটা বানাবে আরেকটা বানাবে আরেকটা। তো ওইসব মানুষের দেখা যায় যে দিন শেষে তার টাকা আছে অনেক, কিন্তু তার কি নেই, সুখ নাই, একদম খুব কম সুখ, খুব কম টাইম তার। তো যাই হোক, এটা মানুষের আপনার নিজের উপর, আপনি যদি বিজনেস এক্সপান্ড করতে চান এটা আপনার উপর, আপনি যদি না চান তাহলে সেটাও আপনার উপর। ওকে, আমি আর বলছি না যে কোনটা হবে। তো তার মতো খারিমার মতো আমি 50-50। এখন আসো, এক্সামিনার আবার বলছে হাউ হ্যাজ ফুড প্রোডাকশন চেঞ্জড ইন রিসেন্ট ইয়ার্স। আচ্ছা, ফুড প্রোডাকশনটা কেমনে চেঞ্জ হয়েছে ইন রিসেন্ট ইয়ার্সে? তো এই জিনিসটা আমরা কেমনে বলতে পারি বলেন তো? এই জিনিসটা আমরা বলতে পারি এভাবে, যেমন এই যে দেখেন যে দিস হ্যাভ বিন ম্যাসিভ চেঞ্জেস, দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ চেঞ্জেস ইন দিস ফিল্ড, মানে অনেক চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি আই হার্ড পডকাস্ট, মানে আমি একটা পডকাস্টে শুনছি দ্য আদার ডে অল অ্যাবাউট নিউ ডেভেলপমেন্ট ইন 3D প্রিন্টিং, মানে 3D প্রিন্টিং করা হচ্ছে এখন। ইট সেড দ্যাট soon we might be able to print out our food, which I must say sounds a bit, মানে ফুড এখন প্রিন্ট করেও বিক্রি করা হবে। যাই হোক, ইটস জাস্ট অ্যান অ্যামেজিং ফর মি। তো এইভাবে আপনি আপনার আনসারটা কী করতে পারবেন, ব্রড করতে পারবেন। এখন আসেন, যেমন এক্সামিনার আপনাকে বলল হোয়াট ইম্প্যাক্ট ডাজ মেস কনজুমারিজম হ্যাভ। কনজুমারিজম হচ্ছে বুকতা আর কি, বুকতা মানে আমরা আর কি, কনজুমারিজম যারা আমরা খাই, যারা বাজার থেকে কিনে তারা আর কি। তো এখানে বলছে যে ইম্প্যাক্টটা কী হবে, তার মানে প্রভাবটা কী পড়বে। ও তারপর আপনি বলবেন যে ওয়াও দ্যাটস বিগ কোয়েশ্চন, মানে এই সম্বন্ধে হয়তো আপনার জানা নাই, সো আপনি বললেন দ্যাটস এ বিগ কোয়েশ্চন, দ্যাটস এ টাফ কোয়েশ্চন। তারপরে আপনি এভাবে শুরু করতে পারেন, আই থিঙ্ক, কী বলতে পারেন আপনি, আই থিঙ্ক, দেখো there are a lot of impacts, let's see, well, I suppose the environmental effect is the main thing that springs to mind when people buy a lot of pointless things. তাহলে এই জিনিসটা হচ্ছে ইনভায়রনমেন্টাল ইফেক্ট তৈরি করবে। যেমন আপনি যদি খুব জিনিস বেশি কিনেন, ওয়েস্ট হবে না? তো ওয়েস্ট হলে আমাদের পরিবেশের জন্য কী হবে, ক্ষতিকর নিদর্শন চলে আসবে। যেমন আমি যদি আপনাকে একটা জিনিস বলি, এই যে আমার প্লাস্টিক বা পলিথিন, আমাদের দেশে পলিথিন সবচেয়ে বেশি চলে। তো এই পলিথিনটা যখন আমরা ফেলে দেই, তখন এই পলিথিন তো কিন্তু মাটিতে গিয়ে পচে না। ধরো এই মাটির উপর আরেকটা মাটি, ধরো এইটা পলিথিন, কিছুদিন পরে এটার উপর মাটি চলে আসলো, কিন্তু পলিথিনটা তো কোথায় পড়ে গেছে, মাটির নিচে। তো এই মাটির উপরে আপনি যদি কোনো গাছ রোপণ করেন, ওই গাছটা কিন্তু আর হবে না, মরে যাবে, কারণ গাছের জড় একটু নিচে গিয়ে যখন পলিথিন পাবে, ওই পলিথিনটা আর বেদ করে নিচে যেতে পারে না। সেজন্য দেখবেন যে আপনার এলাকায় প্রচুর পরিমাণে গাছ যদি আপনি রোপণ করেন, বা আপনার বাড়ির পাশে দেখবেন যে খুব কম গাছ হয়। তার কারণটা কি, ওইখানে হয় প্লাস্টিক আছে, নাইলে পলিথিনের মতো পদার্থ আছে, সেই জন্য মাটির উর্বরতা কী হয়েছে, এখানে বিনষ্ট হয়ে গেছে। ক্লিয়ার হয়েছেন? এখন আসেন আমরা পরবর্তীতে চলে যাই। আমরা পরবর্তীতে যে জিনিসে যাব সেইটা হচ্ছে যে এক্সামিনার বলছে হোয়াট স্পোর্টস আর পপুলার ইন ইয়োর কান্ট্রি। যেমন আমাদের দেশে, আমাদের কান্ট্রিতে, আমাদের দেশে সবচেয়ে পপুলার হচ্ছে, যেমন অ্যাকর্ডিং টু মি আমি ফুটবলকে প্রেফার করি বেশি, তারপর আমি প্রেফার করি হচ্ছে ক্রিকেট। তো আমি যদি বলি এভাবে, এই যে এই কথাটা বললাম, ওয়েল উই আর প্রিটি স্পোর্টিভ কান্ট্রি। অ্যাকচুয়ালি আমাদের দেশে আসলে সব ধরনের খেলাই খেলা হয়, স্পেশালি হোয়েন ইট কামস টু কিডস। আচ্ছা, কিডসের বেলা আই গেস আই উড হ্যাভ টু সে ফুটবল ইজ দ্য নাম্বার ওয়ান স্পোর্ট হোয়ার আই এম ফ্রম, বাট বাস্কেটবল ইজ অলসো সুপার পপুলার অ্যান্ড ইনক্রিজিংলি সো। তো এখানে আপনি বাস্কেটবলের জায়গায় আপনি ক্রিকেট লিখতে পারেন, আর ফুটবলের জায়গায় ফুটবল বলতে পারেন। So maybe as a result of our success at the last Olympics, that's all, এইভাবে আপনি বলতেন। অথবা লাস্ট সাফ চ্যাম্পিয়নশিপস আছে না, আমাদের এখানে সাফ খেলা হয় না, সাফ এরকম বানানটা মনে হয় আমি ভুল আছি, তো আপনারা এটা ঠিক করেন, সাফ চ্যাম্পিয়নশিপ, এইটা বলে ফেললেন। তো এইভাবে আপনি প্রথম যে কথাটা বলবেন সেটাকে উদ্দেশ্য করে আরও 1 থেকে 2 লাইন বলে ফেলবেন, তাহলে আপনার কী হয়ে গেল, ওটার মতো এক্সপ্লেনেশন হয়ে গেল, মানে এক্সপ্লেইন হয়ে গেল। তখন আর বলবে না, এক্সামিনার আর বলবে না যে আপনি থেমে গেছেন বা আপনি শেষ হয়ে গেছেন। এখন আসলে যেমন আরেকটা জিনিস আমি যদি বলি, এক্সামিনার বলল ডু ইউ থিঙ্ক অল স্টুডেন্ট শুড স্টাডি এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি কি মনে করেন যে সবাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলবে? তো আমরা যদি মনে করি ইয়েস, তাহলে বলবো ইয়া আই ডু। ইয়া বলতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই, এটা নট এ ফর্মাল টেস্ট,
ইটস অ্যান ইনফর্মাল টেস্ট, তারা বারবার বলে। বিইং বিলিঙ্গুয়াল অর মাল্টিলিঙ্গুয়াল, বিলিঙ্গুয়াল মানে কি দুভাষী, মাল্টিলিঙ্গুয়াল ধরেন আপনি বাংলা আর কি জানেন, ইংলিশ জানেন, তাহলে আপনি বিলিঙ্গুয়াল। কিন্তু আপনি বাংলা জানলেন, তারপরে ইংলিশ জানলেন, তারপরে হিন্দি জানলেন, তাহলে আপনি ভাষা কয়টা জানলেন? 3টা, 2-এর অধিক হয়ে গেলে তখন আপনি হচ্ছেন মাল্টিলিঙ্গুয়াল। তো আপনারা কোন লিঙ্গুয়াল সেটা আমাকে বলেন, বিলিঙ্গুয়াল না মাল্টিলিঙ্গুয়াল না মনোলিঙ্গুয়াল? মনোলিঙ্গুয়াল মানেটা হচ্ছে জাস্ট আপনি বাংলা ভাষাটা জানেন, আর কোনো ভাষা জানেন না ভালো করে, সেটা হচ্ছে আপনি মনোলিঙ্গুয়াল। তো আপনি বলতে পারেন, ইয়া আই ডু, বিং বিলিঙ্গুয়াল অর মাল্টিলিঙ্গুয়াল is such a huge benefit these days. Good. It can open doors professionally and academically, and learning in school, preferably from primary school, is crucial to achieve mastery. তো এইভাবে আপনি আপনার কি দিয়ে দিলেন, জিনিসটাকে এক্সপ্লেন করে ফেললেন। সো এবার আসো আমরা পার্ট 3 টিপস এবং টেকনিক নিয়ে আলোচনা করব। তো তার আগে পার্ট 3 টিপস এবং টেকনিক নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু পানির বিরতি নিব, কারণ একটু পরেই আমরা মেইন থিমে কী করব, চলে যাব। ওকে, সো সবাই একটু পানির বিরতি 2 মিনিটের জন্য নেন, বিরতির পরেই আবার আমরা চলে আসছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, কী অবস্থা? সবাই চলে আসেন, আবার আমরা শুরু করে দিব আজ যেটা নিয়ে আলোচনা করব। আমরা এই মুহূর্তে এতক্ষণ ধরে আমরা কী শিখলাম বলেন তো? সো আমরা এতক্ষণ ধরে অত্যন্ত সুন্দর করে তার বেসিক জিনিসগুলো শিখলাম পার্ট 3। এখন আমরা সামনের দিকে যাব এবং সেইখান থেকে আমরা খুব সুন্দর করে কিভাবে পার্ট 3 কতভাবে বলা যায় এবং কোন ওয়েটা সবচেয়ে ভালো সেই অনুযায়ী আমরা শিখব। প্লাস এখানে আমার অনেক স্যাম্পল আনসার দেওয়া থাকবে, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, এই মুহূর্তে আমি যা যা বুঝাবো আপনাকে, আপনি খুব মনোযোগ সহকারে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ মনোযোগ থাকলে, শুধু একটু মনোযোগ দেন, দেখবেন যে আপনি সব জিনিস পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমাদের বেসিক শেষ করে এখন আমরা অ্যাডভান্সে চলে যাচ্ছি। রেডি সবাই? ইয়েস। ওকে, তাহলে আসো, প্রথম অবস্থায় আমরা যে জিনিসে যাচ্ছি সেটা হচ্ছে টিপস এবং টেকনিকটা। তো আপনারা দেখেছেন যে পার্ট 3 এবং পার্ট 1-এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। পার্ট 1-এ আমি বলছিলাম যে কোনো কোয়েশ্চেন আনসার 10 সেকেন্ড থেকে কয়েক সেকেন্ডের ভিতরে বলবেন আপনি 20 সেকেন্ডের মধ্যে। কিন্তু পার্ট 3-তে এসে এটা খুব বেশি বেড়ে গেছে, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড। এবং
পার্ট 3 এই জিনিসটাকে বলা হয়, এই কোয়েশ্চেনগুলোকে বলা হয় ডিসকাশন বেসড কোয়েশ্চেন। কি বেসড কোয়েশ্চেন বলেন তো? ডিসকাশন বেসড। মানে আপনি পার্ট 1-এর মতো আর ইজিলি অ্যান্সার দিলে হবে না শর্ট করে। এখানে আপনি 3টা বা 4টা সেন্টেন্স এর উপর বলবেন না, বাট আপনি এই কথাগুলো একটু লং করে বুঝিয়ে দিতে হবে। মানে একটা ব্রড করে আপনাকে বুঝিয়ে দিতে হবে। এখন যদি পার্ট 1-এর মতো শর্ট করে দিয়ে দাও, তাহলে কিন্তু এখানে এসে আপনি নাম্বার হারাবেন। ইউ শুড বি পেনালাইজড। তো এখানে ডিসকাশনের মতো করে আপনাকে আনসার দিতে হবে। তো ওটা কত উপায়ে দেওয়া যায় সেটা আমি আপনাকে বলবো। তাহলে এখন পার কোয়েশ্চেনের আনসারের জন্য আমি আপনাকে কি দিলাম এখানে দেখেন তো, কী দিলাম আমি? সময়টা দিলাম 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড। তবে 30 সেকেন্ড কথা বলার ট্রাই করবেন। এরপরে আসেন, যেমন কয়টা সেন্টেন্স আমার জন্য বললে ভালো হয়, এটা কিন্তু অনেক স্টুডেন্ট জানে না। তো মনে রাখবেন 3 থেকে, আপনারা যেহেতু আমার পেইড স্টুডেন্ট সেজন্য বললাম 3 থেকে 4টা, মানে 3 to 4, হয় 3টা বলবেন, নাইলে কয়টা বলবেন? 4টা সেন্টেন্স। যখনই শেষ হয়ে যাবে আপনি মাথা নাড়াবেন, ওই যে পার্ট 1-এ শিখিয়ে দিয়েছিলাম, তার মানেটা হচ্ছে আপনার প্রশ্ন বলা শেষ। এবং সবসময় হাসি রাখতেই হবে, হাসি না রাখলে তো শেষ। সো আসো এবার আমরা চলে যাই সামনের দিকে। এখানে আমি 3টা রুলস দিছি আপনাদের। কয়টা রুলস দেখো? আচ্ছা, এখানে আমি একটু টাইমটা বেশি, এখানে 30 আর এখানে কত 40 বলছি। তো 3টা রুলস আমি আপনাকে দিয়ে শেখাবো। 3টা রুলস দ্বারা এই যে দেখেন, রুল 1, এটা হচ্ছে রুল 2, এবং এইটা হচ্ছে রুল কি 3। তো রুল 1টা যদি আমরা দেখি আসলে এটা কেমনে, এটা হচ্ছে যে প্রশ্ন করা হোক না কেন, আপনি ওই প্রশ্ন অনুযায়ী প্রথম একটা আইডিয়া বললেন, তারপর ওই আইডিয়াটা এক্সপ্লেন করলেন। দেখেন যে সেম রুল, আবার দেখেন যে আবার আরেকটা আইডিয়া বলবেন, সেকেন্ড আইডিয়া, এবং ওইটাকে কী করবেন আপনি আবার এক্সপ্লেন করবেন। আর রুল 2 দেখেন যে প্রথমে যে কোয়েশ্চেন করাবে ডাইরেক্ট আনসার দিবেন, ওই কথাটা আপনি আগের মতো এক্সপ্লেন করবেন, তারপর ওই কথার বিপরীত একটা কথা বলতে হবে, অল্টারনেটিভ আইডিয়াটা দিতে হবে, এবং আইডিয়াটা কী করবেন? এক্সপ্লেন করবেন। তারপর রুল নাম্বার 3-তে দেখেন যে এটা একটা শর্ট অ্যাক্রোনিম আমি আমার স্টুডেন্টের শেখাই, এটাকে বলি আমি দিয়া। কি বলি এটাকে? দিয়া। তো এখানে দেখেন যে ডি ফর ডাইরেক্ট অ্যান্সার, ই ফর এক্সপ্লেন, ই ফর এক্সাম্পল, এ ফর অল্টারনেটিভ আনসার। কয়টা? 60টা। তো আসো এই রুলস অনুযায়ী আমরা এখন সেন্টেন্স মেকিংগুলো দেখে নেই, এবং আমি লাস্টে গিয়ে বলবো যে কোন রুলসটা আপনি অ্যাপ্লাই করবেন। সো আসুন এবার আমি প্রথম যে রুল নাম্বার 1, এইটা দ্বারা যদি আমি প্রশ্ন করি, তাহলে দেখেন যে এখানে প্রশ্নটা পড়েন তো সবাই। ডু ইউ থিঙ্ক দ্যাট ইটস ইম্পর্টেন্ট ফর পিপল টু গো অন হলিডে? যে আপনি কি মনে করেন মানে ছুটিতে যাওয়া সবার জন্য খুব বেশি মানে কি গুরুত্বপূর্ণ? কি মনে করেন আপনি? তো এটা রুল 1 দ্বারা যদি আমি কথা বলি, তাহলে ফার্স্ট আইডিয়াটা এক্সপ্লেন করা লাগবে। সেকেন্ড আইডিয়া বলবো আমরা, সেকেন্ড আইডিয়াটা আবার কী করবো? এক্সপ্লেন করব। তাহলে আসো আমি শুরু করি যে কেমনে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি। সো আমরা এভাবে শুরু করব। ইয়েস, অ্যাবসোলিউটলি, গোয়িং অন হলিডে ক্যান বি ইম্পর্ট্যান্ট ফর সেভারাল রিজনস। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, holidays provide individuals with a much needed break from their daily routines and the stresses of work or study. This break can help recharge their mental and physical energy, which can improve overall well-being and productivity upon their return. Furthermore, holidays allow people to explore new places, cultures, and experiences. This exposure can broaden one's perspective, enhance creativity, and promote personal growth. মাথা নাড়াবেন এভাবে। তো দেখেন যে আমি এটা ব্যান্ড 9.0 করে আমি আপনাদের জন্য তৈরি করছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর ভোকাবুলারি দেখাইছি, অনেক সুন্দর সুন্দর গ্রামাটিক্যাল ফ্যাক্ট আছে। তো এখানে আমি 2টা আইডিয়া বলছি। দেখেন যে প্রথমে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দিয়ে একটা আইডিয়া বলছি, তারপর দেখেন যে দিস মানে তার আগের জিনিসটা দ্বারা এটাকে কী করছি আমরা? এক্সপ্লেন করছি। আবার দেখেন যে পরের আইডিয়া বলছি আমরা ফার্দার মোর, ওই যে একটু আগে বলছিলাম না, এগুলো ইউজ হবে আজকে, ফার্দার মোর। তো এই দিস দ্বারা আবার ওইটার কী বলছি আমরা? এক্সপ্লেন করছি। এইভাবে যখন আপনি বলবেন তখন দেখবেন যে অটোমেটিক 30 সেকেন্ড টু 40 সেকেন্ড আপনার হয়ে গেছে, এবং খুব সুন্দর প্রত্যেকটা জিনিস এখানে আপনি সুন্দর করে বুঝাতে পারছেন। আপনি ব্যান্ড 9 ইনশাল্লাহ নিয়ে আসবেন। আর এখানে খুব সুন্দর সুন্দর ভোকেবসগুলো আমরা ইউজ করছি, যেমন উইথ এ মাচ নিডেড মানে খুব বেশি ব্রেক দেয়, ডেইলি রুটিনস অ্যান্ড দ্য স্ট্রেসেস অফ ওয়ার্ক অর স্টাডি।
স্ট্রেসেস অফ ওয়ার্ক অর স্টাডি হচ্ছে নাইস ভোকাবুলারি। এই যে যেমন আরেকটা নাইস ভোকাবুলারি কোলিকেশন সহকারে আমরা ব্যবহার করছি, রিচার্জ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল এনার্জি। রিচার্জ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড কি ফিজিক্যাল এনার্জি, ফুলটা আর কি, হুইচ ক্যান ইমপ্রুভ ওভারঅল ওয়েলবিং। এই যে ইমপ্রুভ ওভারঅল ওয়েলবিং, দেখেন কত সুন্দর কোলিকেশন, অ্যান্ড প্রোডাক্টিভিটি আপন দেয়ার রিটার্ন, যখন তারা আবার ফিরে আসে তখন। এরপরে দেখেন যে হলিডেজ অ্যালাউ পিপল টু এক্সপ্লোর নিউ প্লেসেস, কালচার অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। এই যে দেখেন যে নিউ প্লেস থেকে শুরু হয়েছে, কালচার্স অ্যান্ড কি এক্সপেরিয়েন্সেস, নাইস ভোকেবস, আই মিন কোলিকেশনস। দিস এক্সপোজার ক্যান ব্রডেন ওয়ান্স পার্সপেক্টিভ। ব্রডেন্স মানে হচ্ছে বাড়ায়, পার্সপেক্টিভ মানে হচ্ছে তার লক্ষ্য বা উদ্দেশ্য। হ্যাঁ, ইনহান্স ক্রিয়েটিভিটি মানে তার ক্রিয়েটিভিটিটা কী করে, আরও সৃষ্টিশীল মানসিকতা বৃদ্ধি করে। অ্যান্ড প্রমোট পার্সোনাল গ্রোথ, পার্সোনাল গ্রোথটা কী করে বৃদ্ধি করে। তো এইটা কেমনে আমি কোলিকেশন করলাম, এই যে প্রমোট, প্রমোটটা হচ্ছে বার্ব, দেখেন পার্সোনাল এল আছে, তাইলে এটা হচ্ছে এডজেক্টিভ, আর গ্রোথ লাস্টে টিএইচ আছে, এটা হচ্ছে গিয়ে কি নাউন। তাহলে দেখেন যে এটা বার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে গঠিত হয়েছে এই কোলিকেশনটা। এইভাবে প্রত্যেকটা কোলিকেশন আমাদের এভাবেই গঠিত হয়েছে। তো যখন আপনি এই নিয়ম অনুযায়ী বলবেন এরকম সুন্দর করে, দেখেন যে পার্ট থ্রিটা হচ্ছে শেষ পার্ট, আর পার্ট 2 এবং পার্ট 3তে ওইখানে এক্সামিনার বেশি ফলো করে আপনি কী পর্যন্ত ভোকেবস ইউজ করছেন, কী পর্যন্ত গ্রামাটিক্যাল জিনিসগুলো দেখাইছেন, বা আপনার প্রনাউন্সিয়েশনটা কীরকম ছিল, বা আপনার ফ্লুয়েন্সি এবং কুয়ারেন্স আপনি কি আটকে গেছেন, বা এক কথার সাথে আরেক কথার মিল আছে কিনা, ফ্লুয়েন্সি এবং কুয়ারেন্স যেটাকে আমি শিখেইছি আগে, সেটার মিল আছে কিনা, ওইগুলো কিন্তু খুব বেশি পুঙ্খানুরূপে সে কী করে এখানে সে দেখে, তারা দেখে এক্সামিনার। সো দেখেন যে এটা রুল 1 দ্বারা আমি কী করছি আপনাকে দেখাইছি। এখন আসলে রুল 2 দ্বারা যদি আমি সেম জিনিস দেখাই তাইলে কেমনে বলতে পারি রুল 2 দ্বারা? রুল 2 দ্বারা আমরা বলতে পারি এভাবে, এখানে দেখো রুল 2 হচ্ছে ডাইরেক্ট আনসার, তারপরে ওইটার আইডিয়াকে কী করতে হবে এক্সপ্লেন করা লাগবে, তারপর অল্টারনেটিভ মানে সেম না। আগে তো আমরা দেখো যে আগে কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সাথে ফার্দার মোর বলছি না, এটা হচ্ছে সেম বলছি, কিন্তু এখানে সেম না, এখানে অল্টারনেটিভ আইডিয়া। এটা সবচেয়ে ভালো কন্ট্রাস্টিং বেস যদি কোনো প্রশ্ন করে ওইটার সময় বললে ভালো, তারপর ওইটাকে আপনি কী করলেন, আপনি এক্সপ্লেন করলেন। তাহলে দেখো যে সেম কোয়েশনটা আমি আবার জিজ্ঞেস করি, ডু ইউ থিঙ্ক দ্যাটস ইটস ইম্পর্টেন্ট ফর পিপল টু গো অন হলিডে? তো আপনি আনসারটা বলবেন এভাবে, শুরু করছি, হ্যাঁ। Yes, I believe holidays are important because they emphasize the significance of taking time off to recharge and de-stress. In fact, holidays provide a much-needed escape from the daily routine, allowing the individuals to relax and spend quality time with loved ones. On the other hand, some people may argue that going on holiday can be expensive and time-consuming. In other words, they could point out that taking time off disrupts their flow of work and can obstacle progress towards personal or professional goals. তো দেখেন যে এই কথা একরকম, এই কথা আরেক রকম, কিন্তু দুই কথাই আমরা কী নিয়ে বলছি, হলিডে নিয়ে বলছি। তো এটা হচ্ছে রুল 2 দ্বারা আমরা কী করছি বলছি আর কি। তো এভাবে শুরু করবেন আপনি রুল 2, প্রথমটা ইয়েস আই বিলিভ দিয়ে, আর পরেরটা শুরু করবেন এভাবে অন দ্য আদার হ্যান্ড সাম পিপল মে আর্গু, এভাবে দিয়ে কী করবেন আপনারা শুরু করবেন। তো এখানে দেখেন যে আগেরটার মতো অনেক কোলিকেশন আমরা ইউজ করছি, যেমন এমফাসাইজ দ্য সিগনিফিকেন্স এইটা, রিচার্জ অ্যান্ড ডিস্ট্রেস এইটা, holidays provide much needed escape from the daily routine, allowing us to relax and spend quality time. Relax and spend quality time. এরপরে দেখেন যে আমরা পরবর্তী যে ক্যান বি এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং, ইটস আ নাইস কোলিকেশন হিয়ার, বাট 9 রিলেটেড, হ্যাঁ। ইন আদার ওয়ার্ডস দে কুড পয়েন্ট আউট দ্যাট টেকিং টাইম অফ ডিস্টার্বস দেয়ার ফ্লো অফ ওয়ার্ক অ্যান্ড ক্যান অবস্টেকল প্রগ্রেস মানে উন্নয়ন, তারপর পার্সোনাল না এটা না, এই যে এই জিনিসগুলা, এই সুন্দর ভোকাবুলারিগুলা, এইগুলা দিয়ে যখন আপনি বলবেন তখন কিন্তু আপনার কি বাড়বে, নাম্বারটা বাড়বে। দেখেন যে আগে রুল 1 দ্বারা শিখছি, আবার সেম কোয়েশ্চেন আমরা কোন দ্বারা শিখতেছি, রুল 2 দ্বারা। এখন আসলে রুল 3 দ্বারা যদি আমরা এটা শিখি, দেখেন যে রুল 3তে আমি একটা সুন্দর অ্যাক্রোনিম আপনার জন্য নিয়ে আসলাম। এটার নাম আমি দিছি দিয়া। কি দিছি, DEA, দিয়া। দিয়া কিসের নাম? হ্যাঁ, দিয়া একটা মেয়ের নাম। সো দিয়া একটা মেয়ের নাম কেমনে হলো, তাই না?
দিয়া আসলে দিয়া দেখেন যে আমাদের তো এখানে সাদিয়া নামে অনেকে আছে, দিয়া নামে আমি পাই নাই। তবে ইন্ডিয়াতে বলিউড একটা নায়িকা আছে দিয়া মির্জা, এটা অনেক আগের ছবি করছিল, এখন নাই এগুলা, সাপোজ ধরতে পারেন। তো এই দিয়া মেটার জন্য কি কি আছে দেখো, যে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কি কি আছে। ডি মানে কি ডাইরেক্ট আনসার, ই মানে কি এক্সপ্লেইন, ই মানে এক্সাম্পল, আর পরের এ মানে অল্টারনেটিভ মানে বিপরীত জিনিস। তবে লক্ষণীয় এখানে আপনি চাইলে এই অল্টারনেটিভ আনসারটা চাইলে আপনি নাও বলতে পারবেন। তখন অল্টারনেটিভ আনসার না বললে আপনার কয়টা দিয়ে বলতে পারবেন, আপনি এই 3টে দ্বারা বলতে পারবেন, এই যে 1 2 3। যেমন আমি যদি সেম প্রশ্নটা এইভাবে আমি বলি, যেমন আপনাকে বললাম, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট ফর পিপল টু গো অন হলিডে? সো আপনি কেমনে বলতে পারেন অ্যান্সারটা? প্রথমে ডাইরেক্ট আনসার বলেন, ইয়েস আই থিঙ্ক উই অল নিড টু গো অন হলিডে অ্যাটলিস্ট ওয়ান্স অর টুয়াইস এ ইয়ার। তারপর রিজনটা এভাবে দিলেন এটার উপর, ইট ইজন্ট হেলদি টু ওয়ার্ক অল ইয়ার রাউন্ড উইথাউট সাম টাইম অফ টু রিল্যাক্স। উই অল নিড টু টেক এ ব্রেক অ্যান্ড রিচার্জ আওয়ার ব্যাটারিজ ফ্রম টাইম টু টাইম। এখন আসো একটা এক্সাম্পল দিয়ে দিই আমাদের। লাস্ট সামার ফর ইনস্টেন্স আই ওয়েন্ট অন হলিডে টু কক্সেস বাজার ফর এ couple of weeks and it was great to leave all my usual responsibilities behind me. I came home feeling refreshed and revigorated. তারপর দেন যে অল্টারনেটিভ আনসারটা আপনি এভাবে বলে দেবেন, however some people may argue that going on holiday can be expensive and time consuming. আর বলার দরকার নেই, দ্যাটস অল। তো দেখেন যে এখানে 3টা জিনিস, 4টা কয়টা সেন্টেন্স আছে, 1 2 3 4, এভাবে 4টা সেন্টেন্স দিয়ে বলেন। তবে পার্সোনালি এখন আসি যে আমি আপনাকে বলছি যে কোনটা আমি ইউজ করি। আমি দিয়া ইউজ করি, আর 2টা ইউজ করি না, আর 1টা ইউজ করি। তার মানে আমি যদি আপনাকে দেখাই এখানে, আমি এইটা ইউজ করি আর এইটা ইউজ করি, কিন্তু এইটা আমি ইউজ করি না, কারণ এইটা রুলস আছে, কিন্তু এইটা দিয়ে বলার সময় আমি কিছু সময় আমি ইরিলিভেন্টে চলে যাই। সত্য কথা বললাম আর কি। আর সেজন্য আমি রুল 1 রুল 3 যে কোনো একটা মিশিয়ে আমি কথা বলি, যখন যে রুল আসে আর কি। বুঝাতে পারলাম? ওকে, আপনারাও এটা করবেন। ওকে, এখানে দেখো যে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, মানে খুব সুন্দর সুন্দর। যেমন প্রথমে ডাইরেক্ট আনসার দেখো কোনো কোলেকেশন আছে কি না, নাই। ইট ইজ নট হেলদি টু ওয়ার্ক অল ইয়ার রাউন্ড উইথাউট সাম টাইম অফ টু রিল্যাক্স। Need to take a break and recharge our batteries মানে কি রিফ্রেশ হওয়া আর কি। এরপরে পার্সোনাল লাস্ট সামার ফর ইনস্টেন্স কক্সেস বাই couple of weeks and it was great to leave all my usual responsibilities. I came home feeling refreshed and reinvigorated দেখো যে feeling refreshed and reinvigorated, এটা হচ্ছে গিয়ে কি আমাদের ইয়াস গুড কোলিকেশন, মানে ভালো ভোকাবুলারি, লেস কমন ভোকাবুলারি যেটাকে আমরা বলি। সাম পিপল মে আর্গু দ্যাট গোয়িং অন হলিডে ক্যান বি এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং। এই যে এক্সপেন্সিভ অ্যান্ড কি টাইম, এইটা উভয়টা মিলিয়ে আর কি। হ্যাঁ, তো দেখেন যে একটা জিনিস থেকে আমরা কয়টা কোলিকেশন পাইলাম, ভালো উন্নত মানের ব্যান্ড 9-এর ভোকাবুলারি 1 2 3 4 5 6 7, মানে 7টা পাইলাম আমরা। তো দেখেন যে এর আগেরগুলোতেও ডিফারেন্ট ছিল, এর আগেরটা অনেক বেশি ছিল। তো এভাবে আমরা রুল 1 রুল 2 না এবং রুল 3 দ্বারা কথাবার্তা বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যদি চান অল্টারনেটিভ আনসার না বলার জন্য আপনি এখানেই দেখে দিতে পারবেন, তাহলে এইটা বলার দরকার নাই। তবে এইটা বললে ভালো, বুঝতেই তো পারছেন, আপনি যত সুন্দর করে বুঝাতে পারবেন তত বেশি নাম্বার। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাকে না বললেই নয়, সেটা হচ্ছে যে পার্ট 3-তে সবসময় একটা এক্সাম্পল বলার ট্রাই করবেন। এই যে একটা এক্সাম্পল আমি বলছি না এরকম। এখন আসেন যে রাইটিংয়ে আমি বলছিলাম রাইটিং টেক্সট 2-তে যে নিজের উদাহরণগুলা দিবেন না, পার্সোনাল এক্সাম্পল নিজেরটা দিবেন না রাইটিংয়ে, কারণ রাইটিংয়ে নিজের উদাহরণ দেওয়াটাকে বলা হয় ইমোশনাল এক্সাম্পল। কিন্তু আপনি স্পিকিংয়ে আবার নিজের মতো করে উদাহরণ দিতে পারেন, আপনার কথা বলতে পারেন, আপনার আঙ্কেলের কথা বলতে পারেন, ফ্রেন্ডের কথা, ইভেন গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের কথাও এক্সাম্পল হিসাবে তুলে ধরতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওকে, সো এবার আসো আমরা কিছু স্যাম্পল আনসার দেখি। আমরা রুল 1 এবং রুল 3 দ্বারা আমরা দেখবো, যেহেতু রুল 2 আমি আর ইউজ করতেছি না সেজন্য।
তো হাউ টু আনসার কোয়েশ্চেন ইন পার্ট 3 পার্ট 3 আর কেমনে আমরা দিতে পারি কিভাবে তাহলে আসো যেমন এখানে আপনারা গত ক্লাস দেখে আসছেন ডিসক্রাইব এ হাউস অথবা অ্যাপার্টমেন্ট এইরকম একটা কোয়েশ্চেন আনসার আমি বলে দিয়েছিলাম না আপনাদের সম্পূর্ণটা তো এটা হাউস বা অ্যাপার্টমেন্ট নিয়ে তো অবশ্যই আপনাকে পার্ট 3-তে এই হাউস বা অ্যাপার্টমেন্ট রিলেটেড জিনিসগুলো নিয়ে কোয়েশ্চেন করা হবে যেমন এখানে কিছু কোয়েশ্চেন আমি বললাম হোয়াট কাইন্ডস অফ হোম আর মোস্ট পপুলার ইন ইয়োর কান্ট্রি ওয়াই ইজ দিস হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন এ হাউস রেদার দেন ইন অ্যাপার্টমেন্ট ডু ইউ থিঙ্ক দ্যাট এভরিওয়ান উড লাইক টু লিভ ইন এ লার্জার হোম হোয়াই ইজ দ্যাট তাহলে দেখেন যে আমি এই যে তিনটা কোয়েশ্চেন আছে তিনটা কোয়েশ্চেনই হাউস বা অ্যাপার্টমেন্ট রিলেটেড না এটাই বলছিলাম আর কি যেমন এখানে বলছি কোয়েশ্চেন ইন পার্ট 3 আর রিলেটেড টু দ্য টপিক ইন পার্ট 2 এখন তো ক্লিয়ার হয়েছেন সবাই এখন আসো আমরা একটু এগুলা একটু দেখি যে কেমনে আমরা এগুলার আনসার দিতে পারি যেমন প্রথম প্রশ্নটা দেখেন যে হোয়াট কাইন্ডস অফ হোম আর মোস্ট পপুলার ইন ইয়োর কান্ট্রি ওয়াই ইজ দিস বলো তো কে বলতে পারবেন যে কেন এটা কী ধরনের হোম আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার এবং কেন এটা বলতে পারবেন ওকে সো আমরা যদি একটু দেখে নিই এখানে যেমন আমি বললাম এখানে এইভাবে বললাম রোল 1 দ্বারা কিন্তু হ্যাঁ দ্য মোস্ট কমন টাইপ অফ হাউজিং ইন ঢাকা টুডে এই যে এখানে মানে একটা চিহ্ন পড়ে গেছে দ্য মোস্ট কমন টাইপ অফ হাউজিং ইন ঢাকা টুডে ইজ প্রাইভেটলি ওন 2-bedroom হাউজেস বিল্ড ফর নিউক্লিয়ার ফ্যামিলিজ এইটা আমি বললাম ফার্স্ট এরপরে এক্সপ্লেন করবো মানে রিজন দিব This was not always the case. I remember that in my childhood, large homes with many rooms used to the most common because family members would live together in joint family homes. But, দেখেন যে alternative বললাম but that is no longer the case perhaps because the modernization in Dhaka over the last 2 decades has placed a greater degree of importance on privacy. So people no longer prefer to live together in joint family homes as they once did. তাই ফ্যামিলি এখন তারা সবাই কি জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করে না তারা তাদের সিঙ্গেল ফ্যামিলিতেই সবাই কী করে বসবাস করে বিকজ অফ মডার্নাইজেশন তো এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি দেখো প্রথমে আমি এখানে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে হোয়াট কাইন্ডস অফ হোম আর দ্য মোস্ট পপুলার ইন ইয়োর কান্ট্রি তো দেখেন যে মোস্ট পপুলার ইন ইয়োর কান্ট্রি বলতে আমি বলছি দ্য মোস্ট কমন টাইপ এই যে মোস্ট পপুলার ইকুয়াল টু আমরা বলছি মোস্ট কমন টাইপ এরপরে দেখেন যে হোম বলছে আমি বলছি কি এখানে হাউজিং কি বলছি এখানে হাউজিং তো এইভাবে আপনি যখন প্রথম কথাটা যখন তারা বলবে তখন হালকা মানে স্লাইড কি করবেন আপনারা ইয়েস স্লাইড প্যারাফ্রেজ করে কথাটা এভাবে তুলে ধরবেন যেমন এরপরে যদি আমি বুঝাই আপনাকে এখানে যেমন এরপরের কথাগুলো আমরা কী করছি কম্প্যারিজন করছি এই জিনিসগুলা যেমন দিস ওয়াজন্ট অলওয়েজ দ্য কেস আই রিমেম্বার দ্যাট ইন মাই চাইল্ডহুড large homes with many rooms used to be most common because family members would live together in joint family homes এটা দ্বারা আমরা কি করছি কম্প্যারিজন করছি তারপর হোয়াই কেন হয় সেই জিনিসটা এই যে দেখেন যে হোয়াই দ্বারা আমরা কিভাবে বলছি এই যে বাট দ্যাট ইজ নো লঙ্গার দ্য কেস পারহ্যাপস বিকজ কারণটা কি দ্য মডার্নাইজেশন ইন ঢাকা ওভার দ্য লাস্ট 2 decades has placed a greater degree of importance on privacy মানে কোন জিনিসের উপর দেওয়া হয়েছে তাদের প্রাইভেসির উপর দেওয়া হয়েছে ফলে কি হয় দেখেন ফলে কি হয়েছে হ্যাঁ তার ফলে আমরা কনসিকুয়েন্স দিছি এই যে লাস্টে ফলাফলটা দিছি এই যে কনসিকুয়েন্সটা তো কনসিকুয়েন্সটা কী হয়েছে দেখেন সো পিপল নো লঙ্গার প্রিফার টু লিভ টুগেদার ইন জয়েন্ট ফ্যামিলি হোমস অ্যাজ দে ওয়ান্স ডিড আর সেজন্য তারা তাদের কী করে না তারা প্রিফার করে না একত্রে বসবাস করার জন্য তারা কি বসবাস করে একা মানে সিঙ্গেল ফ্যামিলিতে বসবাস করতে ভালো লাগে সো এইভাবে আপনি প্রথমে আপনি ডাইরেক্ট আনসারটা বললেন তারপর হোয়াই দ্বারা আপনি কী করলেন ওগুলা রিজন বা এক্সপ্লেন করলেন তারপরে লাস্টে একটা ফলাফলও দিয়ে দিতে পারলেন দ্যাটস অল সো এরপরে আসেন যেমন আরও কিছু জিনিস আমরা দেখি যেমন এইটা রিলেটেড টাইপ অফ হোমস রিলেটেড মানে এই যে কোয়েশ্চেনগুলো আমি আপনাদের দেখাইছিলাম যেমন এখানে কোয়েশ্চেনটা আছে এইরকমভাবে এই যে দেখেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন এ হাউস রেদার দেন এন অ্যাপার্টমেন্ট তো এখানে প্রশ্নটা বলছি যে আপনি কি মনে করেন
লিভিং ইন এ হাউস মানে একটা বাড়িতে বসবাস করে যে সুবিধা আছে রেদার দেন এন অ্যাপার্টমেন্ট, মানে অ্যাপার্টমেন্ট বসবাস সেইতে কোনটার অ্যাডভান্টেজটা বেশি? তো বাড়িতে বসবাস নাকি আপনার অ্যাপার্টমেন্টে? তো আপনি চাইলে যারা অ্যাপার্টমেন্টে থাকেন তাদের অ্যাপার্টমেন্টের জিনিসগুলো তুলে ধরবেন, অ্যাডভান্টেজগুলো বেশি করে। আর যারা হাউসে থাকেন তারাও চাইলে হাউসের কী করতে পারেন, আপনি অ্যাডভান্টেজগুলো তুলে ধরতে পারেন। তবে ওয়ান কাইন্ড অফ কম্পারিজন বেসড কোয়েশ্চেন করা হয়েছে। কি বেসড প্রশ্ন করা হয়েছে? কম্পারিজন, ওই যে কম্পেয়ার বেস আর কি, যেটাকে আমরা বলি। সো এটাকে আমরা কেমনে আনসার দিতে পারি দেখেন যে প্রথমে আমি শুরু করলাম এভাবে, আই থিঙ্ক দ্যাট স্টেইং ইন এ হাউস ইজ বেটার দ্যান লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট। তাহলে কোথায় বেটার? হাউসে। অনলি ইফ ইউ ওন দ্য হাউস, যদি তুমি এই বাড়ির মালিক হও। দ্য মেইন বেনিফিট অফ লিভিং ইন এ হাউস ইজ দ্যাট এনি ফান্ডস দ্যাট আর ইনভেস্টেড টুয়ার্ডস মর্গেজ or maintenance go directly towards appreciating the value of your property. এর মেইন কারণটা হচ্ছে গিয়ে যে আপনাকে কোনো মর্গেজ মানি বাড়া দিতে হবে না, সবটাকেই আপনার বেঁচে যাবে। তারপর দেখেন যে আমি কম্পেয়ার করছি, কন্ট্রাস্ট মানে কী করছি, অল্টারনেটিভ আনসারটা বলছি এভাবে, অন দ্য আদার হ্যান্ড ইফ ইউ ওয়ার টু পে রেন্ট ফর লিভিং ইন অ্যাপার্টমেন্ট দ্য মানি উড জাস্ট ডিসঅ্যাপিয়ার উইথাউট প্রোভাইডিং এনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই যে আমরা সবাই বাসা ভাড়া দিয়ে থাকি, তাই না? এগুলো তো সে বাসা ভাড়াই নেই, কিন্তু আমরা কোনো ইনভেস্টমেন্ট পাই? কোনো ইনভেস্টমেন্ট পাই না। সো ইন মাই অপিনিয়ন দ্য মেইন অ্যাডভান্টেজ অফ লিভিং ইন ইয়োর ওন হাউস ইজ দ্যাট ইটস এ ওয়াইজ ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। তাই নিজের বাড়িতে থাকা এটা হচ্ছে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। ক্লিয়ার হইছ? এর কারণে মানুষ নিজের বাড়ির কথা, মানে নিজের একটা বাড়ি হবে সেটা সবাই চায়, তাই না? কারণ এই যে আমরা বাড়াটিয়া হিসেবে থাকি না, তো এই যে টাকাটা আমরা মালিক পক্ষকে দেই, এটা তো কোনো দিন রিটার্ন হয় না। বাস আপনি বাসা থেকে বের হওয়ার পরেও সে একটা টাকা আপনাকে দেয় না, শেষ। কিন্তু সেজন্যই মানুষ তার নিজের বাড়ি নিজে কী করতে চায়? কিনতে চায়। কারণ এইটা তার জীবনের একটা মহান তাকে একটা ইনভেস্টমেন্ট হয়ে যায়। তো এইভাবে আপনি আপনার কথাটা সুন্দর করে তুলে ধরবেন, কম্পেয়ার করে অথবা এক্সপ্লেন করে অথবা কম্পারিজন বেসড করে। আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, যেমন এইটা তো আর বুঝতেই পারছেন, যেমন আমি আগে বুঝেছি যেভাবে ওইভাবেই। যেমন এইটা দেখো যে আমি বললাম, ডু ইউ থিঙ্ক দ্যাট এভরিওয়ান উড লাইক টু লিভ ইন এ লার্জার হোম, হোয়াই ইজ দ্যাট? মানে সবাই একটু বড় বাড়িতে থাকতে পছন্দ করে, কেন এটা হয়? হোয়াই ইজ দ্যাট, তার মানে রিজনটা দিতে হবে। আর এরপরে ডু ইউ থিঙ্ক দিয়েও বলছে, তার মানে নিজের অপিনিয়নটাও দিতে হবে। সো এই জিনিসটা আমরা কেমনে বলতে পারি? দেখো যে আমরা প্রথমে বলছি নো আই ডোন্ট থিঙ্ক সো, প্রথমে আমি বলছি না আমি এটা মনে করি না, যে সবাই যে বড় বাড়িতে থাকতে চায় এটা আমি মনে করি না। ডাইরেক্ট আনসার দিয়ে দিলাম এইটা। ইটস ট্রু দ্যাট ইন আওয়ার কালচার লার্জ হাউসেস আর ইকুয়েটেড উইথ ওয়েলথ অ্যান্ড সাকসেস, মানে ওয়েলথ এবং সাকসেসের বিনিময়ে লার্জ বাড়িটা করে আসে মানুষের মাইন্ডে। অ্যান্ড দেয়ার ফর মেনি পিপল অ্যাক্টিভলি পারসু সাচ ম্যাটেরিয়ালিস্টিক গোলস। এর কারণে দেখেন যে এরপরে আমরা কম্পারিজনটা দেখাইছি, মানে কন্ট্রাস্টটা। বাট দেয়ার আর অলসো মিনিমালিস্ট হু বিলিভ দ্যাট লেস অর মোর। দেয়ার আর স্পিরিচুয়াল ফলোয়ার্স হু অ্যাসপায়ার টু গিভ আপ ম্যাটেরিয়াল থিংস। There are even environmentalists who seek to reduce their carbon and water footprints on our planet. So, although many people would prefer living in larger homes, this is clearly not true for everyone. সো এখানে দেখেন ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা যেমন লার্জার হোমকে আমরা বলছি লার্জার হাউসেস সিনোনিম ব্যবহার করে। তো প্রথমটা হচ্ছে আমরা এটা যেমন নো আই ডোন্ট থিঙ্ক সো, এটা দ্বারা আমরা ডাইরেক্ট অপিনিয়নটা দিলাম। এরপর এটাকে আমরা এলাবোরেশন করলাম, মানে বিস্তারিত বললাম আর কি, মানে এক্সপ্লেন করলাম। এরপরে দেখেন আপনারা, তারপরে তার ফলাফলটা দেওয়ার পর দিয়ে আমরা কি বললাম, তার ফলাফলটা আমরা বলে ফেললাম। এবং এরপরে দেখেন যে আমরা কম্পারিজন করছি, এই যে এই পর্যন্ত আমরা কি করছি, এগুলা কম্পারিজন করছি। এরপরে লাস্টে দেখেন যে আমরা আবার ক্লারিফিকেশন, আবার জিনিসটা তাদেরকে কি করে দিছি, আমরা বুঝাইয়া দিছি। যেমন বলছি এভাবে, সো অলদো মেনি পিপল উড প্রিফার লিভিং ইন লার্জার হোমস, দিস ইজ ক্লিয়ারলি নট ট্রু ফর এভরিওয়ান। বাট এটা সবার ক্ষেত্রে কি না, প্রযোজ্য হয় না। সো এইভাবে আপনি লাস্টে এসে আপনি চাইলে আপনার ক্লারিফিকেশনটা আবার দিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। তাহলে এইভাবে যদি আপনি কথাটা বলতে পারেন, তাহলে মনে করেন তো আপনার কি স্কোর তখন ব্যান্ড 7-এ থাকবে? নো, নেভার, আপনি 9-এ চলে যাবেন। সো আপনারা এভাবে বলবেন, আমি আবার বলে দিচ্ছি, স্পষ্ট সহকারে সুন্দর করে বলার ট্রাই করবেন এবং আপনার প্রনাউন্সিয়েশনটা একটু ইংলিশদের মতো করার ট্রাই করবেন, যাতে এক্স্যাক্টলি বোঝা যায়। মানে ফুললি না, ফুললি হলে মনে করবে আপনি মিমিক করছেন, একটু স্পষ্ট বললেই হয়ে যাবে।
নো আই ডোন্ট থিঙ্ক সো টু। কেউ একজন আমাকে ফোন দিছে। Okay, so no, I don't think so too. It's true that in our culture, large houses are equated with wealth and success, and therefore many people actively pursue such materialistic goals. But there are also minimalists who believe that less or more. There are spiritual followers who aspire to give up material things. There are even environmentalists who seek to reduce their carbon and water footprints on our planet. So, although many people would prefer living in larger homes, this is clearly not true for everyone. ফিনিশ, এইভাবে আপনি বলবেন। সো এবার আসো, যেমন আমরা যদি আরও জিনিসগুলো দিয়ে এরকম দেখে থাকি, চাইল্ড দিয়ে, আমি একটা এরকম চাইল্ড দিয়ে আপনাকে একটা কী শিখাইছিলাম মনে আছে? কিউ কার্ড শিখাইছিলাম সবাইকে। তো চাইল্ডের উপর যদি প্রশ্ন আপনাকে এভাবে করতে পারে যে হোয়াট কাইন্ড অফ চিলড্রেন অ্যাক্টিভিস্ট আর অ্যাভেলেবল ইন ইউর সিটি, বলতে পারে হাউ ক্যান উই প্রমোট দ্য ইন্টারেস্ট অফ এ চাইল্ড ইন সাচ অ্যাক্টিভিটিস। তারপর বলতে ডু ইউ থিঙ্ক ইনডোর অ্যাক্টিভিটিস উইল রিপ্লেস আউটডোর অ্যাক্টিভিটিস ইন দ্য ফিউচার। সো এই জিনিসগুলো যদি আমি এখানে নেই চিলড্রেন অ্যাক্টিভিটিসের উপরে, যেমন আমি প্রশ্নটা বললাম এভাবে, হোয়াট কাইন্ডস অফ চিলড্রেন অ্যাক্টিভিস্ট আর অ্যাভেলেবল ইন ইউর সিটি। চিলড্রেন অ্যাক্টিভিটিস বলতে, যেমন চিলড্রেন অ্যাক্টিভিটিস বলতে আমরা কী বুঝি, যেমন পার্কে যায়, তারা খেলাধুলা করে বা ফিজিক্যাল এক্সারসাইজ করে, এইগুলা কীরকম অ্যাভেলেবেল আপনার সিটিতে। তো আমাদের বাংলাদেশে যদি এইগুলা ধরি তাহলে তো একদম নাই বললেই চলে। সো যাই হোক, তারপর বানায় বানায় বলতে হবে আপনাকে, যত বেশি বানাবেন তত বেশি নাম্বার বাড়বে। সো দেখেন যে আমরা বলতে পারি এভাবে, আই হ্যাভেন্ট রিয়েলি এক্সপ্লোরড হোয়াট অ্যাক্টিভিটিস আর অ্যাভেলেবল ফর কিডস ইন সিলেট, সো আই ক্যান টেল ইউ এ লট অ্যাবাউট ইট। বুঝতে পারছো, আমি বেশি বলতে পারবো না এটা। But Sylhet has many excellent parks spread throughout the city, many of which are equipped with playgrounds for children. বুঝতে পারছেন? Every time I visit a park in my city, I always see children doing some sorts of physical activity such as playing cricket, football, or just running around for no reason. মানে এদিক ওদিক তারা ঘুরে থাকে উইথাউট এনি রিজন ছাড়াই। তো আপনারা বুঝতেই পারছেন, যেহেতু বেশি কোনো কিছু নেই সেজন্য এত বেশি বলতে পারলাম না, তারপরে নিজের ইচ্ছা স্বাধীন বলে দিলাম। তো দেখেন যে প্রথমে সিনোনিম ল্যাঙ্গুয়েজ আমি বলছি অ্যাভেলেবল ফর কিডস ইন কি সিলেট। এরপরে দেখেন যে এলাবোরেশন করছি আমরা, ওই যে বাট বলে, বাট সিলেট হ্যাজ মেনি এক্সেলেন্ট পার্কস স্প্রেড থ্রু আউট দ্য সিটি, মেনি অফ হুইচ আর ইকুইপড উইথ প্লেগ্রাউন্ডস ফর চিলড্রেন। এগুলো দ্বারা আমরা ডিসক্রাইব করলাম, আই মিন এক্সপ্লেন করলাম। মানে আমি তো আগেই বলছি, ডাইরেক্ট আনসার দেওয়ার পরে আমাদের কী করতে হবে, এক্সপ্লেন করা লাগবে। কারণ এক্সপ্লেন না করলে কি মানুষ বুঝবে যে আপনি কী বলার ট্রাই করতেছেন বা ওটা কী বলছেন, বুঝবে না। এরপরে দেখেন যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি দিলাম, শেয়ার করলাম। এভরি টাইম আই ভিজিট এ পার্ক ইন মাই সিটি, আই অলওয়েজ সি চিলড্রেন ডুইং সাম সর্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাচ এস প্লেয়িং ক্রিকেট, ফুটবল অর জাস্ট রানিং অ্যারাউন্ড ফর নো রিজন। চারদিকে দৌড়াদৌড়ি করে উইথাউট এনি রিজন ছাড়াই। হয়েছে না? নাইস। যেমন আরেকটা কোয়েশ্চেন যদি আমি আপনাকে দেখাই, যেমন হাউ ক্যান পিপল প্রমোট দ্য ইন্টারেস্ট অফ এ চাইল্ড ইন সাচ অ্যাক্টিভিটিস। মানে এইসব অ্যাক্টিভিটিসে কীভাবে চাইল্ডকে আরও মানে ইন্টারেস্ট করা যায়, প্রমোট করা যায়, উন্নত করা যায়। তাহলে আমরা এভাবে বলতে পারি, যেমন আই থিঙ্ক রেইজিং কিডস ইন্টারেস্ট ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বিগিনস উইথ এডুকেশন ইন দ্য হোম। Parents should take note of which athletes their children like so that they can use them as a role models to inspire their kids to exercise and do sports. Parents should also supplement such as physical activity with a nutritious diet because food plays a significant role in the physical development of kids. তো আমরা এভাবে জিনিসটা কী করতে পারি, বুঝাতে পারি। যেমন এটা আমরা কেমনে লিখছি দেখেন যে প্রথম অবস্থায় যে জিনিসটা করছি, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমরা কী করছি বলেন তো, হুবহু না বলে একটু প্রেফারেন্স করছি, এটা হচ্ছে নিয়ম আর কি। সো প্রমোট দ্য ইন্টারেস্ট অফ এ চাইল্ড ইকুয়াল টু বলছি রেইজিং এ কিডস ইন্টারেস্ট। চাইল্ড ইকুয়াল টু কী লিখছি আমরা, কিডস। প্রমোট ইকুয়াল টু কী লিখছি আমরা, রেইজিং। আর অ্যাক্টিভিটিস ইকুয়াল টু আমরা বলছি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এরপরে কিন্তু আমাদের কী দিতে হবে, এক্সপ্লেন করা লাগবে। তো অথবা সাজেশন আপনি দিতে পারেন। তো এখানে আমরা একটা সাজেশন দিছি প্যারেন্টসকে দিয়ে এই পর্যন্ত। আর তারপরে আমরা যে জিনিস পড়ছি আবার সাজেশন দিছি, যেহেতু এটা হাউ দ্বারা। এই যে দেখেন আমি ক্লাসের শুরুতেই আপনাকে সাজেশন বেস প্রশ্ন পড়ছিলাম না, এখানে দুটোটাই আমরা কি দিছি, সাজেশন দিছি। তো
তো এরকম সাজেশন বেস বললে আপনি আপনাদের কি দিবেন, সাজেশনটা দিয়ে দিবেন। ওকে, আর লাস্টে যেমন সেকেন্ড সাজেশনটা কেমনে দিছি দেখো, প্যারেন্টস শুড অলসো সাপ্লিমেন্ট সাচ ফিজিক্যাল অ্যাক্টিভিটি উইথ এ নিউট্রিশিয়াস ডায়েট বিকজ ফুড প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ কিডস। হোয়াই মানে কেন হয়েছে সেই জিনিসটা বললাম। ওকে, লাস্ট যে কোয়েশ্চনটা এই রুলস অনুযায়ী মানে রুল 1 অনুযায়ী, যেমন এটা ফিউচার নিয়ে আমি বললাম। সো ডু ইউ থিঙ্ক ইনডোর অ্যাক্টিভিটিস উইল রিপ্লেস আউটডোর অ্যাক্টিভিটিস ইন দ্য ফিউচার? মানে ইনডোর যেগুলো আমরা ঘরের ভিতর খেলে থাকি, এগুলা কি বাইরের যে খেলাগুলো আছে বা অ্যাক্টিভিটিসগুলো আছে ওইগুলা কি অপসারণ করতে পারে ভবিষ্যতে? তো আপনি কি মনে করেন? ডু ইউ থিঙ্ক দিয়ে বলছে, মানে ওপিনিয়ন দিয়ে। তাহলে আমরা বলতে পারি এভাবে, নো আই ডোন্ট থিঙ্ক দে উইল। না, আমি এটা মনে করছি না। শিওর উই স্পেন্ড লেস টাইম আউটডোর নাওডেজ কম্পেয়ার টু আওয়ার অ্যানসেস্টার্স ইন দ্য পাস্ট ডিউ টু দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস। আপনারা জানেন যে এখন আমরা বেশি ঘরে বসে থাকি কারণ ওই যে টেকনোলজিক্যাল যে অগ্রগতি হয়েছে সেটার জন্য। হাওয়েভার আমি একটু কম্প্যারিজন করলাম। ইন মাই ভিউ আউটডোর অ্যাক্টিভিটিস এজ এ বায়োলজিক্যাল নেসেসিটি ফর দ্য হেলদি ফাংশনিং অফ হিউম্যান বডি। রিসার্চ কন্ডাক্টেড অ্যাট প্রিন্সটন ইউনিভার্সিটি হ্যাজ শোন দ্যাট ইন্ডিভিজুয়ালস, এটা আপনি বলতে পারেন ঢাকা ইউনিভার্সিটিও, ঠিক আছে? কি বলতে পারি আমরা, ঢাকা। Research conducted at Dhaka University has shown that individuals who spend more time indoors tend to have poor cognition and are more likely to be depressed and physically weaker. যেমন যারা কম করে কি করে তারা ইনডোর গেমগুলো খেলে, তারা খুব মানে তাদের থিঙ্কিং লেভেলটা খুবই সামান্য পরিমাণে পুয়ার, অ্যান্ড তারা খুব বেশি ডিপ্রেসডে থাকে, অ্যান্ড ফিজিক্যাল উইকার, এবং ফিজিক্যালি কী থাকে মানে শারীরিকভাবে কী থাকে, দুর্বল থাকে। তারপরে আবার বললাম লাস্টে আমার ওপিনিয়নটা। সো আই থিঙ্ক দ্যাট আউটডোর অ্যাক্টিভিটিস উইল অলওয়েজ বি অ্যারাউন্ড ইন ওয়ান ফর্ম অর অ্যানাদার। তো দেখো যে এখানেতে আমরা কেমনে বললাম যে প্রথমে আমরা তো আমাদের নিজের ওপিনিয়নটা দিয়ে দিলাম এই, তারপর ওটাকে ইলাবোরেশন করলাম মানে এক্সপ্লেন করলাম। ইলাবোরেশন মানেটা কি, এক্সপ্লেন। তারপরে দেখেন যে হোয়াই অথবা হোয়াই নোট দ্বারা আমরা প্রশ্ন করলাম, আর এরপরে রিসার্চ একটা দিয়ে দিলাম উদাহরণস্বরূপ হিসাবে, আর এরপরে লাস্টে আমরা ক্লারিফিকেশন মানে ওটাকে আবার ওটার সত্যতা কী করলাম বললাম আর কি, সত্যতা। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের কি দিতে পারি, আনসারটা দিতে পারি। তাহলেই দেখবেন যে আপনার এই আনসার সুসংগঠিত হবে, ভালো ডেভেলপ হবে, তখন গিয়ে আপনি ব্যান্ড 7, ব্যান্ড 8, ব্যান্ড 9 ইনশাল্লাহ রিসিভ করবেন। আদারওয়াইজ কিন্তু এভাবে না বললে বা এই জিনিসগুলো আপনার কাছ থেকে না পাইলে এক্সামিনার বুঝবে না যে আপনি স্পিকিংয়ে কতটুকু ভালো। সো আসো পার্ট 3 টিপস এবং টেকনিকটা আমরা দেখে নিলাম। আর দিয়া দ্বারা যদি আমরা বলি দিয়া দ্বারা আমরা কেমনে বলতে পারি? তো দিয়া দ্বারা আমরা জানি যে ডি হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার, তারপরে এ হচ্ছে এক্সপ্লেইন, এরপরে ই হচ্ছে এক্সাম্পল, আর পরের ই হচ্ছে দেখেন যে অল্টারনেটিভ অ্যান্সার। তো এখানে সেন্টেন্স কয়টা আছে, 4টা। তো এখানে শুধু দি দ্বারা 3টা দ্বারা বললেও সুন্দর হবে, শুধু এক্সাম্পল বললেও হবে। তো আমি আপনাকে 2টা দ্বারাই দেখাচ্ছি। যেমন এখানে আমি একটা প্রশ্ন করলাম আপনাকে, হাউ ক্যান পিপল বি এনকারেজ টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট? এটা কী নিয়ে পাবলিক ট্রান্সপোর্ট? ওই যে পাবলিক ট্রান্সপোর্টে মানুষগুলোকে আমরা সরকারি যে গাড়িগুলো আছে যেমন বিআরটিসি হচ্ছে বাংলাদেশ সরকারের, তো দেখা যায় যে খুব কম লোক বিআরটিসিতে উঠে। যেমন সিলেট থেকে ঢাকায় বা ঢাকা থেকে সিলেট বিআরটিসির একটা পরিবহন আছে, বাট ওইখানে মানুষ খুব কম উঠে, কারণ ওই বাসগুলো হচ্ছে দবজঙ্গ, ভাড়া কম, কিন্তু মানুষ উঠতে চায় না অনেক সময়। তো বাংলাদেশ প্রেক্ষাপট ভিন্ন। আবার বাইরের দেশগুলোতে মানে তার বিপরীত, বাইরের দেশগুলোতে দেখা যায় যে প্রাইভেটে ভাড়া কম আর ইয়েতে ভাড়া বেশি। যেমন আপনি যদি রেলে ভ্রমণ করেন এগুলার ভাড়া খুব বেশি। তারপর আপনি যদি তাদের সরকারি যেগুলো ওই যে টাউন বাসগুলো আছে এগুলার দেখা যায় যে আপনি একটা ট্যাক্সি নিয়ে ঘুরতে পারবেন, কিন্তু ওইগুলোতে ঘুরলে দেখা যায় যে খরচ বেশি চলে আসে। পরে মানুষ ইন্স্যুরেন্স করে অথবা 1 সপ্তাহের জন্য কিনে ফেলে অলরেডি, দিয়ে ওটা কী করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সো এখানে দেখো যে আমরা কি বলছি, হাউ ক্যান পিপল বি এনকারেজ টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট? আমরা এনকারেজ মানে কী করতে পারি, উৎসাহিত করতে পারি মানুষকে পাবলিক ট্রান্সপোর্ট চড়ার জন্য। তো কেমনে, হাউ? তাহলে এই কথাটা আমরা যদি দিয়া দ্বারা বলি তাহলে কেমনে বলতে পারি দেখেন। প্রথমে আনসার দিলাম, ফার্স্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর পিপল নাওয়াডেজ ইজ টাইম। টাইমটা ম্যান্ডেটরি, টাইমটা নিতে হবে। তারপর আমরা এক্সপ্লেন করলাম they don't want to actually waste their time, so the public transport services should be very quick and run without any delays.
মানে তারা তাদের টাইমকে অপচয় করতে চায় না, তাই পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে সবচেয়ে কুইক এবং যাতে মানে ডিলে ছাড়াই চলতে পারে, বিলম্ব ছাড়াই যেন চলতে পারে। এরপরে আমরা একটা এক্সাম্পল দিলাম। ফর এক্সাম্পল, আই মিন ইটস রিয়েল প্রবলেম ফর মি অ্যাজ এ বিজনেসম্যান হোয়েন ট্রেনস ডোন্ট রান অন টাইম। পাবলিক ট্রান্সপোর্ট শুড অলসো বি ইজি টু অ্যাক্সেস। ধরেন আপনি ট্রেন, পার্সোনাল বিজনেস যারা করে, ধরুন ট্রেন সঠিক সময় মতো আসলো না, তখন তো আপনার অফিস ধরতে কী হবে, প্রবলেম হবে। তো আর আপনার যদি নিজের পার্সোনাল গাড়ি থাকে তাহলে তো আর অসুবিধা নেই, আপনি কারোর জন্য ওয়েট না করেই চলে যেতে পারবেন। সো পাবলিক ট্রান্সপোর্ট এরকম ইজি টু অ্যাক্সেস, মানে সাথে সাথে যাতে কী করা যায়, জিনিসটা আসে যায়, এইরকম হওয়া উচিত। এরপরে আমি যদি কোনো অল্টারনেটিভ আনসার দিই তাহলে এভাবে বলতে হবে, অন দ্য আদার হ্যান্ড I feel it should be cheap because if we are expected to use it, then it should be affordable. Maybe government should pay some kind of subsidy to reduce the charges that the general public has to pay. তাইলে মানে সরকার এখানে কিছু ভর্তুকি দিবে, এই যে এখানে সাবসিডাই মানে এটা হচ্ছে ভর্তুকি দেওয়া, মানে সরকার নিজে কিছু টাকা দিবে যাতে মানুষেরা, এবং ভাড়াও কম রাখবে যাতে মানুষেরা এগুলো কী করতে পারে, সবসময় চড়তে পারে আর কি, সেজন্য। তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা দিয়া দ্বারা কথাবার্তা বলতে পারি। তো এখানে দেখো যে এটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার, পরে হচ্ছে এক্সপ্লেইন, পরে হচ্ছে এক্সাম্পল, আর লাস্টের যেটা কথা বলছি অন দ্য আদার হ্যান্ড দিয়ে, সেটা হচ্ছে গিয়ে কি অল্টারনেটিভ অ্যান্সার। তো আমি যদি আবার বলি, আপনি কেমনে এই কথাটা বলবেন, নর্মালে হাসি মুখে রেখে এভাবে বলবেন, ফার্স্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর পিপল নাওয়াডেজ ইজ টাইম। They don't want to actually waste their time, so the public transport services should be very quick and run without any delays. For example, I mean, it's a real problem for me as a businessman when trains don't run on time. Public transport should also be easy to access. On the other hand, I feel it should be cheap because if we were expected to use it, then it should be affordable. Maybe government should pay some kind of subsidy to reduce the charges that general public has to pay. এভাবে মাথা নাড়াবেন, ঠিক আছে? তো দেখছেন যে এভাবে যদি আপনি বলেন নর্মাল স্পিডে খুব সুন্দর স্পষ্ট করে, তাহলে দেখবেন যে আপনি আপনার হাই ব্যান্ড স্কোরে পৌঁছাতে পারবেন। তো এরকম যদি আরেকটা কোয়েশ্চেন আমি যদি আপনাকে বলি, যেমন এই যে কোয়েশ্চেনটা আমি আপনাদের নিয়ে আসলাম, এই কোয়েশ্চেনটা অনেক লং, এরকম লংও কিন্তু কোয়েশ্চেন কী করা হবে আপনাকে বলা হবে পরীক্ষার হলে। যেমন এখানে বলো, ডু ইউ থিঙ্ক দ্যাট ইটস বেটার টু হ্যাভ ক্লিয়ার এইমস ফর দ্য ফিউচার, অর ইজ ইট বেস্ট টু টেক ইচ ডে অ্যাজ ইট কামস? সো এখানে দুইটা জিনিস বলছে, ওরের আগে একটা কথা, ওরের পরে আর একটা কথা। আর ওর মানেটা হচ্ছে যে কোনো একটা নিয়ে কথা বলতে হবে। যদি এখানে এন দিত তাহলে দুটা নিয়ে আমরা কী করতাম, দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলতাম। যেহেতু এখানে অর দিয়ে বলছে, তাহলে যে কোনো এক পক্ষ আপনি চুজ করেন। যেমন আমি এই যে পক্ষ আপনার কাছে ইজি লাগে, সেই পক্ষটা যেটা নিয়ে আপনি বেশি কথাবার্তা বলতে পারবেন, সেই জিনিসটা কী করবেন, আপনারা সিলেক্ট করবেন। যেমন আমি এই পক্ষটা সিলেক্ট করবো, ডু ইউ থিঙ্ক দ্যাটস ইটস বেটার টু হ্যাভ এ ক্লিয়ার এইমস ফর দ্য ফিউচার, মানে আপনি কি মনে করেন ভবিষ্যতের জন্য একটা স্বচ্ছ লক্ষ্য থাকা উচিত, কোনটা জিনিস মনে করেন? তো লক্ষ্য থাকা ভালো। তো আমরা যদি প্রথমটা দিয়ে বিবেচনা করি তাহলে কেমনে লিখতে পারি, দেখো এই যে প্রথমে আমরা ডাইরেক্ট আনসার দিছি, আই থিঙ্ক ইটস বেস্ট টু হ্যাভ আ গুড আইডিয়া অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু উইথ ইউর লাইফ, স্পেশালি ইন টার্মস অফ স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার। তারপর ওটাকে আমরা হোয়াই দ্বারা কী দিছি, রিজনটা দিছি ওই কথাটার উপর। হ্যাভিং এইমস অ্যালাউজ ইউ টু প্ল্যান হোয়াট ইউ নিড টু ডু টুডে অ্যান্ড টুমোরো ইন অর্ডার টু অ্যাচিভ লঙ্গার টার্ম অবজেক্টিভস। তারপর দেখেন যে একটা এক্সাম্পল দিছি, ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ ডক্টর ইউ নিড টু চুজ দ্য রাইট সাবজেক্ট অ্যাট স্কুল, গেট দ্য রাইট এক্সাম রিজাল্টস অ্যান্ড ওয়ার্ক হার্ড অ্যাট ইউনিভার্সিটি। দেখেন এরপরে আমি অল্টারনেটিভ বলছি, উইথাউট আ ক্লিয়ার এইম ইট উড বি ইম্পসিবল টু টেক দ্য নেসেসারি স্টেপস টুয়ার্ডস এ ক্যারিয়ার ইন মেডিসিন অর এনি আদার প্রফেশন। সো আপনারা লক্ষ্য করছেন যে এখানে আমরা কয়টা জিনিস দ্বারা বলছি, চারটা। তো কেউ যদি চাও যে আমি এইটা বলবো না, না বললেও চলবে, আপনি ব্যান্ড 7, 8, 9 ইনশাল্লাহ পাবেন। এইটা দিয়ে বললে আরও বেশ ভালো। তো দেখেছেন যে আমরা কেমনে প্রথমে একটা জিনিস বললাম, তারপর ওটাকে আমরা ডেভেলপ করলাম, রিজনটা দিলাম, তারপর এক্সাম্পলটা দিলাম, তারপর কি দিলাম আমরা, অল্টারনেটিভ। দেখেন যে অল্টারনেটিভ দিকে একটু ফলো করো, ওইটার সাথে একটু অমিল আর কি। যেমন এখানে আমি কি বলছি, উইথাউট এ ক্লিয়ার এইম, মানে একটা স্বচ্ছ লক্ষ্য ছাড়া
it would be impossible to take the necessary steps towards a career in medicine. আপনি মেডিসিনের উপরে একটা কি নিতে পারবেন না, কোনো স্টেপ নিতে পারবেন না, কোনো পদক্ষেপ নিতে পারবেন না, ওর এনি আদার প্রফেশন, অথবা যে কোনো প্রফেশনে। যেমন ডাক্তার হতে হলে অবশ্যই আপনি সায়েন্সে পড়া লাগবে, তারপর মেডিকেল জিনিসগুলো পড়া লাগবে। এখন আপনি যদি ইঞ্জিনিয়ার জিনিসগুলো পড়ে ফেলেন, তাহলে কি আপনি ডাক্তার হতে পারবেন না। এটাই বোঝানোর ট্রাই করছি আর কি। সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখলেন যে আমরা কিভাবে কত উপায়ে কত সুন্দর করে আমরা কি করতে পারি, স্পিকিং পার্ট 3 আনসারগুলো আমরা বলতে পারি। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকলো। আর বেশি বেশি করে আপনারা কি করতে হবে, বেশি বেশি করে আমি যে প্র্যাকটিক্যাল নিয়মে আপনাকে শিখেলাম, এই নিয়ম অনুযায়ী আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। ওই যে রুল 1 অথবা রুল 3 নম্বর রুল, ওইগুলোর সমন্বয়ে আপনারা কী করবেন, কথা বলার ট্রাই করবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি খুব সুন্দর এবং খুব সুসংগঠিতভাবে আনসার দিচ্ছেন এবং স্পিকিংয়ে ভালো একটা জিনিস নিয়ে আসতেছেন। তো আজকে এ পর্যন্ত থাকলো। আপনারা বাসায় প্লিজ দয়া করে আমার এই রুলস অনুযায়ী আপনারা শিখবেন, পড়বেন। এটাই সবচেয়ে সেরা রুলস, আপনি আর কোথাও এটা ছাড়া আর পাবেন না। ঠিক আছে, তো প্লিজ দয়া করে আপনারা বাসায় এইরকমভাবে এই টেমপ্লেট অনুযায়ী ইনশাল্লাহ পড়বেন, কথা বলার ট্রাই করবেন, সবসময় ডাইরেক্ট আনসারটা বলবেন, ওটা বুঝিয়ে দিবেন এক্সপ্লেন সহকারে, তারপর মুখ দিয়ে একটা এক্সাম্পল বের করবেন। এই পর্যন্তই থাকুক। আর যদি মনে করেন না আমি অল্টারনেটিভ আনসারটা বলতে পারবো, তাহলে অবশ্যই আপনি অল্টারনেটিভ আনসারটা বলবেন। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের টোটাল স্পিকিং কোর্সটা শেষ। এখন আমরা চলে যাব নেক্সট ক্লাস থেকে কোথায়, লিসেনিংয়ে। আর ঠিক ওইভাবে এরকম করে আরও সুন্দর করে আমি আপনাদের লিসেনিংটা শেখাবো। আপনি প্রত্যেকটা ক্লাসে জয়েন করলেই আপনি প্রত্যেকটা জিনিস হাতে কলমে শিখতে পারবেন। আর আমি যেভাবে শেখাচ্ছি ওই জিনিসটা আপনার মাইন্ডে রাখতে হবে। কিন্তু এখন যদি আপনি কিছুদিন পরে ভুলে যান, অথবা অনেকে আছে, অনেক স্টুডেন্ট আমি দেখছি তারা কি করে, ওই যে IELTS কোর্স করার পরে 2-3 মাস এমনি হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। তো তাদের কী হয় জানেন, ওই যে সে ক্লাস থেকে বা আমার কোর্স থেকে যে জিনিসগুলো শিখলো ওইগুলো আস্তে আস্তে ভুলে যায়। তারপর দেখা যায় সে গিয়ে আর অ্যাপ্লাই করতে পারে না, সে ম্যানুয়াল হয়ে যায়। সে এমন একটা ভাব ধরে বোঝা যায় যে সে এটা পারে বা এরকম করতে হয়, এরকম একটা জিনিস তার ভিতরে চলে আসে, যার কারণে সে লক্ষ্যচ্যুত হয়ে যায়। বেশি পড়ার ফলেও তার ভালো একটা স্কোর আসে না। সো প্লিজ দয়া করে স্যার যেভাবে দেখাইয়া দিবেন ওই নিয়ম অনুযায়ী আপনি যাবেন। আমি যা দিছি, আপনি যদি বিশ্ববিখ্যাত কোনো টিচার থাকে, দেখবেন যে এইগুলো স্যারে পড়াইয়ে ফেলছেন। সো এর কারণে আপনি যে কোনো এক নিয়মকে সঙ্গী রেখে সুন্দর করে পড়ে যান, আপনার স্কোর আসতে বাধ্য ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্ত থাকলে ডিয়ার অল স্টুডেন্টস, ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।